বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 16ই মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের তামাদি আইনের তৃতীয় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব তামাদি আইনের 15 ধারা থেকে। তো তার আগে আমরা 14 ধারা পর্যন্ত একটু মনে করি আসেন। তামাদি আইনের এক ধারা আমরা পড়ি নাই, দুই ধারায় পড়ছিলাম। 2-2 পড়ছিলাম চেক, 2-5 পড়ছিলাম ইজমেন্ট, 2-7 পড়ছিলাম গুড ফেইথ, 2-10 পড়ছিলাম মামলা মকদ্দমা, মনে আছে? 3 পড়ছিলাম নির্দিষ্ট সময় পরে মামলা আপিল দরখাস্ত করলে খারিজ হবে, আদালত খারিজ করে দিতে বাধ্য, অপর পক্ষ এসে আপত্তি দেখ বা না দেখ। 4 পড়ছিলাম মামলা করার শেষ যে দিন, ওই দিন যদি আদালত ছুটি থাকে তাহলে পরবর্তীতে যেদিন আদালত খুলবে ওই দিন হবে শেষ দিন। 4 ধারা। 3 ধারা 3টি ক্ষেত্রে, 4 ধারা 3টি ক্ষেত্রে। 5 ধারায় পড়ছিলাম এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ। আর এক নাম হচ্ছে কন্ডোনেশন অফ ডিলে। 5টা ক্ষেত্রে, মূল মামলা ছাড়া, মূল মামলা ব্যতীত 5টা ক্ষেত্রে প্রযোজ্য। এই 5টা ক্ষেত্রে আপনার যদি দরখাস্ত দাখিলে আপিল দায়েরে, রিভিশন দায়েরে বিলম্ব হয়, তাহলে আপনি যৌক্তিক কারণ সহ বিলম্ব মওকুফের আবেদন করতে পারেন। এক্ষেত্রে যথেষ্ট কারণ কি সেটা 5 ধারায় উল্লেখ নাই। বিলম্ব মওকুফ করবে কি করবে না এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। 5 ধারা, ঠিক আছে? 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, মনে আছে কিনা? আচ্ছা, এরপরে আমরা 6 ধারা পড়েছিলাম। মূল মামলার ক্ষেত্রে যে বিলম্ব মওকুফ, এটা আমরা বলতে পারি 6 ধারায়। 6 ধারায় 3টা ক্ষেত্রে, নাবালকত উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন, শুধুমাত্র বাদীর ক্ষেত্রে আর ডিক্রিদারের ক্ষেত্রে 6 ধারা প্রযোজ্য। 6 ধারায় বিলম্ব মওকুফ করতে আদালত বাধ্য, তবে বৈধ অপরাধ থাকতে হবে যখন আপনার কজ অফ অ্যাকশনের উদ্ভব হয়েছে। আপনি যখন মামলার কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তে আপনি সুস্থ ছিলেন, একদিন পরে পাগল হয়েছেন, 6 ধারার সুবিধা আপনি পাবেন না। আর বিবাদী পাগল হোক, 6 ধারার সুবিধা বিবাদী পাবে না। 6 ধারার সুবিধা পাবে কে? বাদী। 7 ধারায় বলছে যে একাধিক ব্যক্তির মধ্যে যদি কেউ অপরাধ থাকে, 7 ধারা। বিশেষ ব্যতিক্রম, অগ্রকরের মামলার ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য না, 6 ও 7 বলছে 8 ধারায়। এছাড়া বৈধ অপরাগত অবসান বা অপরাধ ব্যক্তি মারা যাওয়ার পরে মামলা দায়েরের জন্য সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। কত ধারা? 8 ধারা। সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম, 9 ধারা। একবার সময় শুরু হলে এরপরে আপনি পাগল হন, উন্মাদ হন, আর থামবে না। তবে আমি যার কাছে টাকা পাবো, আমার সম্পত্তি দেখাশোনার দায়িত্বে যদি সে থাকে, তাহলে যতদিন পর্যন্ত আমার সম্পত্তি দেখাশোনা সে করতেছে ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। কত ধারা? 9 ধারা। 9 ধারা। 10 ধারায় বলছে যে ট্রাস্টির বিরুদ্ধে, ট্রাস্টি যদি কোনো দুর্নীতি করে, এক্সপ্রেস ট্রাস্টটা কিভাবে গঠিত হয়েছে? মৌখিক বা লিখিত। এক্সপ্রেস ট্রাস্টের বিরুদ্ধে মামলার কোনো তামাদি মেয়াদ নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ এরা দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করলে ট্রাস্ট হিসেবে গণ্য হবে। কত ধারা? 10 ধারা। 11 ধারা, বিদেশি চুক্তির উপরে মামলা, বিদেশি চুক্তির উপরে মামলা, সুটস অন ফরেন কন্ট্রাক্ট, এটা বলা হয়েছে 11 ধারায়। লেক্স ফরি, যে আদালতে মামলা করবেন সেই দেশে তামাদি আইন প্রযোজ্য হবে। লেক্স ফরি। কত ধারা? 11 ধারা। 12 ধারায় বলছে, 12 ধারাও এক ধরনের বিলম্ব মওকুফ, মূল মামলা আপিল টাপিলের ক্ষেত্রে। 12 ধারায় 4টা ক্ষেত্রে। মূল মামলা আপিল বা দরখাস্তের ক্ষেত্রে যেদিন মেয়াদ আরম্ভ হয় সেদিন বাদ যাবে। আপিল বা অন্যান্য রায় যেদিন ঘোষণা করে সেই দিন বাদ যাবে। ডিক্রির দরখাস্ত, ডিক্রির নকল, দণ্ডাদেশের নকল সংগ্রহ করতে যে সময় লাগে, সম্যকৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেই সময় বাদ যাবে। রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগে বাদ যাবে। রোহিদাতের নকল সংগ্রহ করতে যে সময় লাগে বাদ যাবে। এটা হলো 12। 12তে মোট পয়েন্ট কয়টা? 4টা। আর 12 ধারায় বিলম্ব মওকুফ করা আদালতের জন্য বাধ্যতামূলক। 13 ধারা, মামলার কারণ উদ্ভব হওয়ার পরে বিবাদী যদি বিদেশে থাকে তাহলে আদালতের মামলা করার ক্ষেত্রে বিবাদী যতদিন বিদেশে ছিল ওই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিয়ে মামলা করতে পারে। তবে এটা করতে সে বাধ্য না, এই সুবিধা নিতেও পারে, নাও নিতে পারে। 14 ধারা, সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে মামলা করলে ওই আদালত যদি মামলা ফেরত দেয়, প্রথম আদালতে যে ব্যয়িত সময় এটা বাদ দেওয়ার জন্য দরখাস্ত করতে হবে দ্বিতীয় আদালতে তামাদি আইনের 14 ধারায়। 14 ধারায় বিলম্ব মওকুফ করতে আদালত
বাধ্য। 14 ধারায় যে শুধু এখতিয়ারবিহীন আদালতই বলছে তা না, 14 ধারায় মিসজয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন, মিসজয়েন্ডার অফ পার্টিস, এই দুইটার কারণেও আরজি ফেরত দিতে পারে। 14 ধারায় বিলম্ব মওকুফ করা আদালতের জন্য বাধ্যতামূলক। এই হলো গতকালকের আমার 1 থেকে 14। আমরা চলে আসি 15 ধারা। দেখেন, কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। এক্সক্লুশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিংস আর সাসপেন্ডেড। 15 ধারার কথা হলো যে যদি নিষেধাজ্ঞার মাধ্যমে বা কোনো আদেশের মাধ্যমে কোন মামলা করার বলল যে মামলা করার স্থগিত আদেশ দিছে যে এতদিন পর্যন্ত এই মামলা করা যাবে না, তাহলে যতদিন পর্যন্ত স্থগিত আদেশটা থাকবে তারপর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। ধরেন একটা লোক ডিক্রি পাইছে, এখন আপিল আদালত সিদ্ধান্ত দিছে যে 5 বছর যাবত কোনো ডিক্রি জারি মামলা করা যাবে না। এখন আমরা জানি জারি মামলার তামাদি মেয়াদ তো 3 বছর, কিন্তু এই জায়গায় স্থগিতাদেশ দিছে কত? 5 বছর। তাহলে যখন ওই স্থগিতাদেশটা কেটে যাবে তারপর থেকে 3 বছর কাউন্ট হবে। বুঝছেন? ধরেন বাংলাদেশে বলল যে আগামী 5 বছর কোনো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করা যাবে না। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলার তামাদি মেয়াদ 1 বছর, যৌক্তিক কারণ থাকলে আরো 1 বছর, 2 বছর, কিন্তু স্থগিতাদেশ দিচ্ছে কতদিন? 5 বছর। তাহলে 5 বছর যখন কেটে যাবে তারপর থেকে ওই মামলাটা করা যাবে। বুঝছেন? তাহলে যদি কোথাও কোনো কারণে নিষেধাজ্ঞা দেয় বা স্থগিত আদেশটা দেয়, সেই সময়টা তামাদি মেয়াদ গণনা বাদ দিয়ে তারপরে গণনা করতে হবে। এই যে পড়ি আমরা, পুরাতন বইতে যারা আছে তারা এইটুকু মনে রাখলেই হবে, নতুন বইতে 2-4 কথা বলছে, একটু দেখি। দেখেন, তামাদি আইনের 15-1 ধারায় গোল দিবেন মকদ্দমা বা ডিক্রি জারির তামাদি মেয়াদ গণনা করতে প্রযোজ্য হবে। যেখানে 15-2 শুধুমাত্র আন্ডারলাইন করেন মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 15-1 ধারায় আন্ডারলাইন করেন নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা, নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। আর 15-2 ধারায় বলছে আন্ডারলাইন করবেন নোটিশের সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। সো নোটিশের সময় কোনটা? সেটা হলো আমরা দেওয়ানি কার্যবিধিতে পড়েছি 80 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করার আগে নোটিশ করা লাগে। ধরেন সরকারের বিরুদ্ধে একটা মামলার তামাদি মেয়াদ 6 মাস। এখন আমি যদি আজকে কারণ উদ্ভব হয়েছে, আমি আগে যদি সরকারের নোটিশ দিই, 2 মাস পূর্বে নোটিশ দিতে হয়, 2 মাস পূর্বে নোটিশ দিছি, তাহলে 2 মাস শেষ। নর্মালি তো আমি জানি কারণ উদ্ভব হওয়ার পর নোটিশ দিছি 2 মাসের মধ্যে মামলা করি নাই, তাহলে হাতে আছে কত? 4 মাস। কিন্তু অ্যাকচুয়ালি না, আমাদের সময় আছে 6 মাসই। এই যে সময়টা নোটিশ দিছি এই সময়টা বাদ যাবে, এই সময়টা কাউন্ট হবে না। নোটিশ দেওয়ার পর থেকে 6 মাস। বুঝেন নাই বোধহয়? সরকারে যে কোনো মামলা করার আগে আমি নোটিশ দেই। এখন আমার মামলা করার তামাদি মেয়াদ যদি 1 বছর থাকে, নোটিশ দিছি, সরকারের নোটিশ দিতে মামলা করার 2 মাস আগে, তাহলে আমার এমন না যে নোটিশ দিছি 2 মাস আগে তাহলে আর আমার আর 10 মাস আসে, তা না। আমার আছে কতদিন? ওই 2 মাস বাদ দিয়েই 1 বছর আছে। মানে নোটিশ যে সময়টা দিছি এই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে এটা কাউন্ট করা হবে না। এখন কাউন্ট করা হবে না ডাজেন্ট মিন যে 12 মাস থেকে 2 মাস বাদ যাবে না। মানে হলো ওইটা বাদ দিয়েই 1 বছর, ওইটা বাদ দিয়েই 6 মাস, ওইটা বাদ দিয়েই 12 বছর। বোঝা গেল? এই যে দেখেন, নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত সময় বাদ দিতে তামাদি মেয়াদ গণনা তামাদি আইনের 15-1 ধারা অনুসারে কোনো মামলা বা ডিক্রি জারির আবেদন বা আবেদন যা দায়ের বা বলবৎ করা নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত করা হয়েছিল এমন কোনো মকদ্দমা বা ডিক্রি জারির আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে নিম্নলিখিত মেয়াদ সমূহ বাদ দিতে হবে। কি কি দেখেন? যখন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল ততদিন। বললো যে এই রিলেটেড মামলা করা যাবে না, যতদিন ওই নিষেধাজ্ঞাটা বলবৎ ছিল ততদিন করা যাবে না। যেদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ প্রদত্ত হয়েছিল, যেদিন ওই নিষেধাজ্ঞা বা আদেশ কি প্রদত্ত হয়েছিল, যেদিন উক্ত নিষেধাজ্ঞা বা আদেশ প্রত্যাহার করা হয়েছিল। আমাদের একবার ওই যে বিজিএস পরীক্ষা একবার প্রশ্ন আসছে যে একটা জারি মামলা করবে বা জারি মামলার উপর আপিল আদেশে স্থগিতাদেশ দিছে, নিষেধাজ্ঞা দিছে যে এতদিন যাবত জারি মামলা করা যাবে না। তাহলে যতদিন ধর নিষেধাজ্ঞা যদি 10 বছরও থাকে, 10 বছরের পর থেকে জারি মামলার তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। এটাই হলো 15-1।
আর দেখেন নোটিশের সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা, এটা হলো 15(2) ধারা অনুসারে নোটিশের সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। 15(2) ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের পূর্বে নোটিশ দেওয়া আইনত গোল দিবেন বাধ্যতামূলক, সেক্ষেত্রে প্রদত্ত নোটিশের মেয়াদ তামাদি মেয়াদ গণনা হতে বাদ দিতে হবে। 15(2) ধারা প্রযোজ্য হবে, আন্ডারলাইন করবেন, শুধুমাত্র যে ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার পূর্বে নোটিশ দেওয়া আইনত কি বাধ্যতামূলক। যেমন দেখেন দেওয়ানি কার্যবিধির 80 ধারার বিধান অনুসারে লিখিত আকারে নোটিশ প্রদানের গোল দিবেন পরবর্তী 2 মাস অতিবাহিত হওয়ার পর সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো মোকদ্দমা দায়ের করা যেতে পারে। যেহেতু 80 ধারায় মোকদ্দমা দায়েরের পূর্বে নোটিশ দেওয়া কি বাধ্যতামূলক, সেহেতু এমন নোটিশের মেয়াদ 15(2) ধারা অনুসারে কি দেওয়া যায়, বাদ দেওয়া যায়। এই ক্ষেত্রে নোটিশ জারি এবং নোটিশ প্রদানের জন্য বর্ণিত সময়ের মধ্যবর্তী সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। এখন বাদ দেওয়া মানে অনেকে ভাবেন কি যে নোটিশ দিছি 2 মাস, মূল মামলা তামাদি মেয়াদ 1 বছর, তাহলে মানে 2 মাস বাদ দিয়ে আমার আর আছে 10 মাস। এটা না, কিন্তু এ জায়গা বাদ দেওয়া বলতেছে মানে মূল মামলার যে সময় আছে সেই সময়ই থাকবে, আর এই সময়টা ওখানে কাউন্ট করা হবে না, এই বাদ দেওয়া বোঝাচ্ছে। মূল থিম 1, নিষেধাজ্ঞার বা স্থগিতাদেশের সময় বাদ যাবে 15(1), নোটিশের সময় বাদ যাবে 15(2). কখনোই প্রশ্ন আসে নাই, গুরুত্বপূর্ণ। সেল প্র্যাকটিসের 2, বাদ বাকিগুলো পড়বেন 4, 6। আমরা চলে আসি 16 ধারা। আমরা তামাদি আইনের সবগুলা ধারা পড়ব, যেহেতু অনুচ্ছেদ আছে 183টা, অনুচ্ছেদ পড়বো আমরা বেছে বেছে। আর ধারা থেকে যদি 5টা প্রশ্ন আসে, 6টা প্রশ্ন আসে, ধরি আমরা অনুচ্ছেদ থেকে 5টা, ধারা থেকে 5টা, যাতে ধারার কোনোটা আমাদের মিস না হয়, বুঝতে পারছেন? ছোট আইনের সাজেশন খুঁজবেন না। এই যে আমার বার কাউন্সিল, তামাদি, সাক্ষ্য আর কি সুনির্দিষ্ট, এগুলার সাজেশন খুঁজবেন না। সাজেশন খুঁজবেন কিসের? বড়গুলার। ছোটগুলা আমার হলো মানে পাশের মূল হাতিয়ার। আচ্ছা দেখেন, আপনারা তো বুঝেন না, যে ভাবেন যে স্যার অনেক বেশি পড়ায়, সাজেশন দরকার, সাজেশন দরকার। এখন আপনি 100টা জিনিস পড়ছেন, ভুলে গেলেও 50টা মনে আছে, আর আপনি 20টা পড়ছেন, 20টা মনে আছে, লাভ কি? লাভ কোনটাই বেশি বলেন? 100টা পড়ছি, আমার 50টা মনে আছে, আর আমি 20টা পড়ছি, 20টা মনে আছে, লাভ আছে? লাভ নাই। আসেন 16 ধারা পড়ি। বিক্রয় জারি রদের কার্যক্রম চলমান ছিল সেই সময় বাদ দেওয়া, এক্সক্লুশন অফ টাইম ডিউরিং হুইচ প্রসিডিংস টু সেট অ্যাসাইড এক্সিকিউশন সেল আর পেন্ডিং। আমি একটু ব্যাখ্যা দিই, তারপরে পড়লে বুঝবানি। ডিক্রি জারিতে ডিক্রিদার ডিক্রি পাইছে 10 লক্ষ টাকার। এখন যিনি দায়িক তার বিরুদ্ধে জারি মামলা করা লাগবে না? জারি মামলা করছে, করার পরে দায়িকের কোনো নগদ টাকা পয়সা নাই, তাহলে তার 5 কাঠা জমি আছে, 5 কাঠা জমি আদালত নিলাম আয়োজন করে বিক্রি করে দিছে 10 লাখ টাকায়। তাহলে ওই টাকাটা বুঝাই দিছে কারে? ডিক্রিদার রে। আর ওই 10 লাখ টাকাতে জমি কিনছে, যে কিনছে নিলামে যে কিনছে তারা কি বলে? নিলাম ক্রেতা। নিলাম ক্রেতা ধরেন ফেরদৌস, সে 10 লাখ টাকা দিয়ে কিনছে। এখন যার জমি দায়িক, সে আইসা বলতেছে কি যে আমার এই নিলাম ঠিকঠাক মতো হয় নাই, আমার জমির দাম আরো বেশি। এদিকে ফেরদৌস তো 10 লাখ টাকা দিয়ে জমি কি কিনে নিছে, কিনে নিয়ে এখন ফেরদৌস দখল পাচ্ছে না। তাহলে নিয়ম হলো যে নিলাম ক্রেতা যিনি, নিলামে যিনি স্থাবর সম্পত্তি কিনছে, তিনি যদি কেনার পর ওই জমির দখল না পান, তাহলে নিয়ম হলো মামলা করতে হবে 3 বছর। কয় বছর? 3 বছর। এখন আপনার কাছে মনে হতে পারে যে টাকা দিয়ে জমিও কিনলাম, আবার দখলও পাচ্ছি না। এখন দখল না পেতে পারেন, যদি দখল না পান, নিলাম ক্রেতার মামলা করার তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। এখন আপনি তো দখলের মামলা করবেন, কিন্তু তার আগে দায়িক আইসা রদের মামলা করে দিছে, নিলাম রদের মামলা, যে এই নিলাম ঠিকঠাক মতো হয় নাই, এই নিলাম কি করা হোক? রদ করা হোক। এখন এই নিলাম রদের মামলা চলছে 4 বছর, ধরেন 4 বছর পর নিষ্পত্তি হয়েছে। এখন আপনি তো টাকা দিয়ে ফাফরে পড়ছেন যে আমি তো টাকা দিয়ে ঠিকই কিনলাম, কিন্তু আমি তো এখনো দখলও
পাইলাম না। আর আমার দখল পাওয়ার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। কিন্তু নীলামরদের মামলাই চলছে কয় বছর? 4 বছর। তাহলে নীলামরদের মামলা 4 বছর কেন? 100 বছরও যদি চলে তারপর থেকে 3 বছর কাউন্ট হবে। বুঝছেন? তাহলে এই যে যতদিন নীলামরদের মামলা কি চলমান থাকবে, এই সময়টা বাদ দেওয়ার পর 3 বছর। এটা হলো 16 ধারা। এই যে টাইটেল পড়ি আবার দেখেন, বিক্রয় জারি রদের কার্যক্রম, মানে নিলাম রদের কার্যক্রম চলমান ছিল সেই সময় বাদ দেওয়া। বুঝছেন? এই যে দেখেন, বিক্রি জারিতে নিলামে ক্রয়কৃত সম্পত্তির দখলের জন্য গোল দিবেন ক্রেতা কর্তৃক দায়ের কর্তৃক, ক্রেতা মানে যে ফেরদৌস, দায়েরকৃত মকদ্দমার তামাদি মেয়াদ গণনা করতে আন্ডারলাইন করবেন নিলাম রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলছে তা বাদ দিতে হবে। দেখছেন? নিলাম রদের মামলা যতদিন চলছে সেই সময়টা কি দিতে হবে? বাদ দিতে হবে। আদালতের মাধ্যমে নিলাম বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক আনিত মকদ্দমার ক্ষেত্রে 16 ধারা প্রযোজ্য হবে। এটা ভিভিআই, আদালতের মাধ্যমে। যে কোনো নিলাম হইলে হবে না, ওই নিলামটা কি আয়োজন করবে? আদালত। এইগুলাই প্রশ্ন। নিলাম রদের মামলার তামাদি মেয়াদ সম্পর্কে বলছে কত ধারায়? 16 ধারায়। কে নিলামের আয়োজন করবে? আদালত। 16 ধারায় ব্যবহৃত কার্যধারা বলতে মকদ্দমা আবেদন উভয় অন্তর্ভুক্ত হবে, সেহেতু 16 ধারা মকদ্দমা এবং আবেদন মেয়াদ গণনা করতে প্রযোজ্য। এটা না জানলেও চলবে, জাস্ট মনে রাখেন নিলাম রদের মামলা, যারা বুঝতে পারতেছেন না সংক্ষেপে মনে রাখবেন, নিলাম রদের মামলার সময় বাদ যাবে কত ধারা? 16 ধারা। নিলাম রদের নিলামের আয়োজন করছিল কে? আদালত। ঠিক আছে? আছেন 17 ধারায়। তাহলে আমরা 2টা ধারা পড়ছি, নিষেধাজ্ঞা বা কোনো স্থগিতাদেশ দিলে ওই সময়টা বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে 15-1, নোটিশের সময় বাদ দিয়ে গণনা করতে হবে 15-2, আর নিলাম রদের মামলা যতদিন চলমান ছিল বাদ দিতে হবে কত? 16। 17তে আসেন, মকদ্দমা দায়ের করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল, ধারা 17। আন্ডারলাইন করেন, মকদ্দমা দায়ের করার অধিকার অর্জনের পূর্বে কি? মৃত্যুর ফলাফল। একটু কথা শুনেন, নাইম গাজী, খুব সহজ। ধরেন দিনেশ একটা মামলা করার অধিকারী, কিন্তু উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন মামলার কারণ উদ্ভব হয় নাই, উনি মারা যাওয়ার পর উদ্ভব হয়েছে। দিনেশ বেঁচে থাকা অবস্থায় উদ্ভব হলে তো দিনেশই মামলা করতে পারতো, কিন্তু দিনেশ মারা যাওয়ার পরে উদ্ভব হয়েছে। তাহলে দিনেশের যে বৈধ প্রতিনিধি আছে তারা মামলা করবে। বুঝেন কিনা? ধরেন দিনেশ একজনের কাছে 10 লাখ টাকা পায়, এখন দিনেশ প্রতিদিন তার কাছে যায়, সে বলে না যে দেব না, বলে যে দেব দাদা, দেশের অবস্থা খারাপ, দিবানি, অমুক তারিখে দিবানি। এইটা করতে করতে দিনেশ হঠাৎ মারা গেছে। এখন দিনেশ সাহেবের ছেলে দীপবালা গেছে জ্যাঠার কাছে টাকা চাইতে, যে আমার বাবা আপনার কাছে টাকা পেতো, টাকা দেন। সে বলছে যে তোর বাপ আমার কাছে কোনো টাকা পাইতো না। তাহলে কারণ উদ্ভব হলো কখন? দিনেশ মারা যাওয়ার পরে। তাহলে দিনেশ বেঁচে থাকা অবস্থায় যদি কারণ উদ্ভব হতো, দিনেশ মামলা করতে পারতো না? পারতো। দিনেশ যতদিন বেঁচে ছিল ততদিন কারণ উদ্ভব হয় নাই, উদ্ভব হয়েছে কখন? দিনেশ মারা যাওয়ার পরে। তাহলে দিনেশের ছেলে মামলা করতে পারবে। এটা হলো বৈধ প্রতিনিধি মামলা করতে পারবে। বুঝছেন? এটা হলো বাদীর ক্ষেত্রে। আর এবার উল্টা হবে, দিনেশ টাকা চাইতে যায়, দিনেশ বেঁচে আছে, টাকা চাইতে যাই অমুকের কাছে যে 10 লাখ টাকা পাই দাও। সে বলতেছে যে আজ দেই, কাজ দেই, কাল দেই, দিব কইরা ওই লোক হঠাৎ মারা গেছে, যার কাছে টাকা পাবে। এখন দিনেশ মারা যাওয়ার পরে ওই লোকের ছেলে মেয়ের কাছে গিয়ে বলছে যে ওনার কাছে তো আমি 10 লাখ টাকা পাই, আমার তো দিয়ে গেল না। ছেলে মেয়ে বলতেছে বাবা বেঁচে থাকা অবস্থায় এরকম কোনো কথা বলে নাই, আমরা টাকা পয়সা দিতে পারবো না। তাহলে কারণ উদ্ভব হলো কখন? ওই লোক মারা যাওয়ার পরে। এখন দিনেশ মামলা করছে, মামলা করলে ওই লোক বেঁচে থাকলে তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো, ওই লোক যেহেতু বেঁচে নাই তাহলে প্রতিদ্বন্দ্বিতা করবে কে? ওই লোকের ছেলে। বুঝছেন? তাহলে 17 ধারাটাই হলো এটা, যে বাদী যতদিন বেঁচে ছিল ততদিন কারণ উদ্ভব হয় নাই, সে মারা যাওয়ার পর কারণ উদ্ভব হলে তার বৈধ প্রতিনিধিরা মামলা করতে পারবে। আর বিবাদী যতদিন বেঁচে ছিল ততদিন তার বিরুদ্ধে মামলা
হয় নাই, সে মারা গেলে তার যে ছেলে মেয়ে বৈধ প্রতিনিধি আছে তারা মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এটাই হলো 17-1 আর 17-2, বুঝছেন? এখন কথাটা হলো এরকম, ধরেন অনেকে বুঝেন নাই, তারপরেও বলি, আবার বলি, দিনেশ টাকা চাইছে, ওই লোক টাকা দেয় নাই, এমন অবস্থায় দিনেশ মারা গেছে। দিনেশ মারা গেছে, এখন দিনেশের ছেলে টাকা চাইতে গেলে বলছে যে টাকা দেব না, কারণ উদ্ভব হলো। এখন দেখা গেল দিনেশের ছেলের বয়স হলো 12 বছর। কত বছর? 12 বছর। তাহলে ওই 6 ধারা আবার এই জায়গা প্রযোজ্য হবে। তাহলে সে মামলা করবে কখন? সাবালক হওয়ার পরে। আর যদি সে ওই মুহূর্তে সাবালক হতো তাহলে আর তার অপেক্ষা করা লাগতো না, বুঝছেন? তাহলে 17-র ক্ষেত্রে 17 ধারা কি বাদীর ক্ষেত্রে প্রযোজ্য না বিবাদীর ক্ষেত্রে? বাদী বিবাদী বাদী যতদিন বেঁচে ছিল, বাদী মানে যিনি মামলা করার অধিকারী অ্যাকচুয়ালি, সে যতদিন বেঁচে ছিল ততদিন কারণ উদ্ভব হয়েছে হয় নাই। কখন উদ্ভব হয়েছে? মারা যাওয়ার পরে। তাহলে কে মামলা করতে পারবে? তার বৈধ প্রতিনিধি, যদি সে সাবালক থাকে বা সুস্থ থাকে। আর তার বৈধ প্রতিনিধি যদি অপরগ থাকে তাহলে কখন? ওই অপরগতা কেটে যাওয়ার পরে। এটা হলো বাদীর ক্ষেত্রে 17-1। আর 17-2 হলো যে বিবাদী যিনি হবে তিনি যতদিন বেঁচে ছিল ততদিন কারণ উদ্ভব হয় নাই, তিনি মারা যাওয়ার পর উদ্ভব হয়েছে। তাহলে তার যে বৈধ প্রতিনিধি তারা মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কত ধারা? 17-2। 17-2। তাহলে বাদীর ক্ষেত্রে কত? 17-1, বিবাদীর ক্ষেত্রে 17-2। আপনারা যে কত সুবিধার মধ্যে আছেন টের পান না। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনি 17 ধারা বুঝেন নাই, বাসায় গিয়ে রেকর্ডিংটা বারবার শুনবেন, মাঝে মাঝে মস্তিষ্ক করে কানে লাগাবেন। আমি তো বারবার এই জায়গা বলি, এই রেকর্ডিং বারবার শুনলে একসময় কিন্তু বুঝে যাবেন যে 17-এ আছে এই কথা, 17-1 আছে এই, 2-তে আছে এই। ঠিক আছে? সো দেখেন আমরা একটু পড়ি এবার। এই জায়গা অনেক কথা বলা আছে, বাট মূল থিম এটাই। যে ক্ষেত্রে মকদ্দমা দায়ের করার কোনো ব্যক্তি জীবিত থাকে না, আন্ডারলাইন করেন, কি থাকে না? জীবিত থাকে না। যে ক্ষেত্রে যার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করা হয়েছে সে জীবিত থাকে না, মানে যে দুইটা জিনিস বলছে কিন্তু, যে মামলা করবে সে জীবিত নাই, বা যার বিরুদ্ধে করবে সে জীবিত নাই। সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা চলমান থাকবে না। আবেদন বা মকদ্দমা দায়ের করার অধিকার সৃষ্টির পূর্বে মৃত্যু হতে হবে, এবং এমন মৃত্যু হতে হবে, এমন ব্যক্তির মৃত্যু হতে হবে যে জীবিত থাকলে উক্ত মকদ্দমা বা আবেদন দায়ের করতে পারত, বা যার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করা যেত। বই পড়ে কিন্তু কিছুই বোঝা যাবে না, বইয়ের ভাষা জটিল, সবসময় জটিল। আচ্ছা, সো আমরা এখানে না পড়িয়া একেবারে সরাসরি উদাহরণে আসি। দেখেন এই যে প্রযোজ্যতা, দেখেন প্রযোজ্যতা, ওই পাশে প্রযোজ্যতা আছে, পাইছেন? এই জায়গা আন্ডারলাইন করেন। 17-1 প্রযোজ্য হবে গোল্ডেন বাদীর মৃত্যুর ক্ষেত্রে, গোল দিছেন? আর 17-2 ধারা প্রযোজ্য হবে বিবাদীর মৃত্যুর ক্ষেত্রে। কিরকম? 17-1টা পড়ি, দেখেন। 17-1 ধারা বলা হয়েছে, মকদ্দমা দায়ের করার বা আবেদন দাখিল করার অধিকার অর্জনের পূর্বে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, মানে দিনের যতদিন টাকা চাইছে ওই লোক বলছে দেব দেব দিব, কিন্তু দিনের বেঁচে থাকা অবস্থায় কি দেয় নাই, সেক্ষেত্রে উক্ত মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি থাকলে, দ্বীপবালা থাকলে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে যখন বৈধ প্রতিনিধি এমন মকদ্দমা দায়ের করতে বা আবেদন দাখিল করতে সক্ষম। সক্ষম মানে কি? সে ওই বৈধ অপরাগত, সে আবার নাবালক উন্মাদ নাই। দ্বীপবালা যদি নাবালক উন্মাদ না থাকে সে সাথে সাথে মামলা করতে পারবে। একটা উদাহরণ পড়ি, দেখেন। ক তার একমাত্র উন্মাদ সন্তান রেখে 7 মে মৃত্যুবরণ করে। ক মারা গেছে কয় তারিখ? 7 মে। তার একটা ছেলে আছে, ছেলেটা কি উন্মাদ। যদি ক 16 মে মৃত্যুবরণ করত তাহলে তার মকদ্দমা দায়ের করার কারণ উদ্ভব হতো। মানে ক যদি 7 মেতে না মরিয়া 9 দিন পরে যায় মরতো, তাহলে সে নিজেই মামলা করতে পারত। অর্থাৎ মামলার কারণ উদ্ভব হয়েছে তার মারা যাওয়ার পরে। সে মারা গেছে 7 মে, আর কারণ উদ্ভব হয়েছে 16 মে। ক এর বৈধ প্রতিনিধি হিসেবে উন্মাদ সন্তান থাকায় উক্ত উন্মাদ সন্তান সুস্থ না হওয়া পর্যন্ত মকদ্দমা দায়ের করা তামাদি মেয়াদ কি থাকবে? স্থগিত থাকবে, বা তামাদি মেয়াদ চলমান থাকবে না, যদিও মকদ্দমা কারণ উদ্ভব হওয়ার পূর্বেই ক মৃত্যুবরণ করেছে। আর উন্মাদ যখন সুস্থ হবে তখন আবার তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। বুঝছেন? 17-2 দেখেন। 17-2 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে যে ব্যক্তির বিরুদ্ধে মকদ্দমা দায়ের করা হবে, ওই যে দিনেশ যার কাছে টাকা পাবে,
সে ব্যক্তি মকদ্দমা দায়ের করার বা আবেদন দাখিল করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুবরণ করে। মানে সে যতদিন বেঁচে ছিল ততদিন কারণ উদ্ভব হয় নাই। সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন উক্ত মৃত ব্যক্তির কোনো বৈধ প্রতিনিধি, যার বিরুদ্ধে বাদী মকদ্দমা বা আবেদন করতে পারবে এমন বৈধ প্রতিনিধি বিদ্যমান থাকে। তাহলে তার ছেলে মেয়ের বিরুদ্ধে মামলা করা যাবে। বুঝছেন? সো এই হলো কথা। এই উদাহরণ এটা পড়ার প্রয়োজন নাই। উদাহরণ ওই আচ্ছা তাও পড়ি, দেখেন। 10 মার্চ ক্ষয়ের বিরুদ্ধে ক মকদ্দমা দায়ের করার অধিকার অর্জন করে উক্ত তারিখের পূর্বে 2 মার্চ খ তার এক নাবালক সন্তান রেখে যায়, কিন্তু উক্ত নাবালক সন্তান বাংলাদেশে অনুপস্থিত ছিল। অনুপস্থিত সেটা পরের কথা, আমি যার কাছে টাকা পাবো সে মারা গেছে, মারা যাওয়ার পর তার নাবালক সন্তান বলছে আমি বাবার টাকা পয়সা দিতে পারবো না, তাহলে তার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো। আর ও নাবালক থাক সাবালক থাক তাই আমার দরকার নাই, কারণ বিবাদীর ক্ষেত্রে বৈধ অপারগতা প্রযোজ্য না। আর নাবালক সন্তান যদি বিদেশে থাকে তাইলে আমি আবার বাদী হিসেবে কত ধারার সুবিধা নেব বলেন? 13 ধারা। ওই যে বিবাদী বিদেশে থাকলে কত ধারা সুবিধা? 13 ধারা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন অপ্রযোজ্যতা দেখেন, এটা ভিভিআই 3টে স্টার দেন। মানে এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে 17 ধারা কোন ক্ষেত্রে কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। 1 নাম্বার দেখেন, অগ্রক্রয় অধিকার বলবতের মামলা। প্রিএমশন মামলার ক্ষেত্রে 17 ধারা কি প্রযোজ্য না। স্থাবর সম্পত্তির দখল উদ্ধার মকদ্দমা আর বংশগত পদ লাভ সম্পর্কিত মামলা, পিজুস যেটারে বংশ বিস্তার বলছিল কালকে সেটা, তাহলে হলো 17 ধারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না? অগ্রক্রয়, স্থাবর সম্পত্তির দখল, আর একটা কি বংশগত পদ লাভ। বলেন তো বৈধ অপরগতার বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য না? 8 ধারায় পড়ছি প্রিএমশন, আর 17 ধারার মামলা প্রিএমশন, স্থাবর সম্পত্তির দখল, আর একটা কি বংশগত পদ লাভ। ইম্পর্টেন্ট। এবং ইংরেজিটা দেখেন, সুট ফর রাইটস অফ প্রিএমশন, সুটস ফর পজেশন অফ ইমুভেবল প্রপার্টি, সুট ফর অ্যান হেরিডিটারি অফিস। 6 এবং 17 ধারা কি এক জিনিস কিনা? এক জিনিস না। 6 ধারা হলো মামলা করার সময় পাগল উন্মাদ ছিল, আর 17 ধারা হলো মামলা করার আগে যিনি মামলা করবে তিনি মারা গেছেন, তাহলে তার বৈধ প্রতিনিধি মামলা করতে পারবে। বুঝছেন? এ হলো কথা। বিগত বছরের প্রশ্ন দেখেন, 2022 সালে এসেছে, মামলা করার অধিকার সৃষ্টির পূর্বেই সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আইনানুগ উত্তরাধিকারী মামলা করার যোগ্য হওয়ার তারিখ থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এই বিধানের ব্যতিক্রম হলো, মানে 17 ধারার ব্যতিক্রম কোনটা? অগ্রক্রয়। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 5 বিবিআই 7। এখন আপনাদের যার মনে একটু গভীর চিন্তা ভাবনা সে বলতে পারেন স্যার এই 3টা মামলার ক্ষেত্রে কেন প্রযোজ্য না? ধরেন অগ্রক্রয় মামলা করে কে? ভাই ভাইয়ের বিরুদ্ধে। এখন যতদিন পর্যন্ত ভাই বেঁচে ছিল ততদিন পর্যন্ত আর এক ভাই জমি বিক্রি করে নাই, তাহলে ভাই মারা যাওয়ার পর জমি বিক্রি করছে, এখন ভাইয়ের বিটা তো অগ্রক্রয়ের অধিকারের মামলা করতে পারবে না। বুঝলেন কিনা? যদি ভাই বেঁচে থাকতো তাহলে সে মামলা করতে পারতো। এই হলো কথা, এরকম। আচ্ছা 18 ধারায় আসেন। 16, 15, 16, 17 নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? 15, 16, 17 নিয়ে অফলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আর আমি আসলে প্রশ্ন করার কথা ওই এক কথায় বলে দিই, নিষেধাজ্ঞা বা স্থগিতের আদেশ দিলে এটা বাদ যাবে 15, নোটিশের সময় বাদ যাবে 15, নিলাম রদের মামলা যতদিন চলছে বাদ যাবে কত? 16। আর মামলার কারণ উদ্ভব হওয়ার আগে বাদী বা বিবাদী মারা গেলে বৈধ প্রতিনিধিরা মামলা করবে বা তার বিরুদ্ধে করা যাবে কত? 17। আসেন 18 ধারায় আসি। ধারা 18 ইফেক্ট অফ ফ্রড, প্রতারণার ফলাফল। ভাই
প্রতারণার ফলাফল হলো যে আপনি একটা ক্ষেত্রে মামলা করার অধিকারী। এখন আমরা জানি তামাদি আইনে মামলা করার একটা নির্দিষ্ট সময় আছে, 1 থেকে 149 অনুচ্ছেদ। আপিলের সময় আছে 150 থেকে 100 কত 57। দরখাস্ত দায়েরের সময় আছে কত 158 থেকে 183। এখন আমি মামলাটা করব বা আপিলটা করব, কিন্তু আমি মামলা আপিল সম্পর্কে জানিই না, আমার কাছ থেকে প্রতারণা করিয়া গোপন রাখছে, যাতে তামাদি মেয়াদ শেষ হয়ে গেলে আমি 3 ধারার ফাঁদে পড়ে যাই। কিরকম? আমার বিরুদ্ধে একজন একতরফা ডিক্রি করছে, এখন একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, রিভিউ করা যায়, রদের আবেদন করা যায়। এখন একতরফা ডিক্রি তো হয়েছে, একতরফা ডিক্রির বিরুদ্ধে আমি জানিও না, 5 বছর পর জানতে পারলাম যে আমার বিরুদ্ধে একতরফা ডিক্রি হয়েছে। এখন ততদিনই তো আমার আপিল রদের আবেদনের তামাদি মেয়াদ কি শেষ। তখন আমি আদালতে গিয়ে দরখাস্ত দেবো যে ওনার আমার বিরুদ্ধে একতরফা ডিক্রি হয়েছে, এটা তো আমি জানিই না, আর কবে বিচার টিচার হয়েছে তাও জানি না, ডিক্রি হয়েছে তাও জানি না, আমার কাছ থেকে প্রতারণা করে কি রাখছে, গোপন রাখছে। তাইলে এই যে যত সময় 5 বছর, এই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিতে কি হয়, মর্জি হয়, এই সময়টা বাদ যাবে। আর আমার তাহলে তামাদি মেয়াদ শুরু হবে কখন থেকে? যখন জানবো তখন থেকে 30 দিন বা 90 দিন। বুঝছেন? ধরেন আমার বিরুদ্ধে একটা জাল দলিল তৈরি করছে, এখন জাল দলিল বাতিলের মামলা তামাদি মেয়াদ 3 বছর। এখন জাল দলিল তৈরি করে সে ক্ষান্ত হয় নাই, ওই জাল দলিল আবার আমার কাছ থেকে 4 বছর গোপন রাখছে, যাতে ও ভাবছে যে দলিল তো তৈরি করছি, 4 বছর গোপনে রাখি যাতে আমার দলিলটা বৈধ হয়ে যায়। কারণ 3 বছরের মধ্যে তো মামলা করে নাই, হয়ে গেছে কয় বছর? 4 বছর। বাট যেদিন আমি দলিল সম্পর্কে জানবো সেদিন থেকেই তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। আর প্রতারণা করে যতদিন কি রাখছে, গোপন রাখছে, এই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে কি যাবে, বুঝেন প্রতারণার ফলাফল? তাহলে একটা জিনিস কি দেখেন, এইগুলা কিন্তু যে কোন কোন সময় বাদ যাচ্ছে, ভারতে বাদ যাচ্ছে, সৌমিকৃত নকল, বিদেশে থাকলে বাদ যাচ্ছে, ভুল একটা সম্পন্ন আদালতে দায়ের করলে বাদ যাচ্ছে, নিষেধাজ্ঞার সময় বাদ যাচ্ছে, নিলাম রদের সময় বাদ যাচ্ছে, আর এই যে 18তে পেলাম কি প্রতারণা করে যে সময় গেল এটা বাদ যাবে। একটু পড়ি দেখেন, প্রতারণার ক্ষেত্রে কখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে সেটা আন্ডারলাইন করবেন। 18 ধারায় আলোচনা করা হয়েছে। 18 ধারার সারমর্ম হলো যখন প্রতারণা সম্পর্কে সর্বপ্রথম অবগত হয়, আন্ডারলাইন করেন, প্রতারণা সম্পর্কে কি হয়, সর্বপ্রথম অবগত হয় তখন থেকে, বা যে নথি গোপন করে প্রতারণা করা হয়েছে উক্ত নথি যখন দাখিল করতে পারে বা দাখিল করতে অপরপক্ষকে কি করতে পারে, বাধ্য করতে পারে, তখন থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে, শুরু হবে। মানে আপনি যদি কারণ জানেন সেদিন থেকে শুরু হবে। আর অনেক মামলা আছে ডকুমেন্ট, যেদিন ডকুমেন্ট দেখবেন সেদিন থেকে শুরু হবে। এখন আপনার বিরুদ্ধে একজন জাল দলিল করছে, মুখে মুখে বললে তো হবে না, যেদিন জাল দলিলটা আমার সামনে আসবে তখন থেকে তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। আর যদি এরকম হয় যে আমার বিরুদ্ধে একতরফা ডিক্রি হয়েছে, আমি ডকুমেন্ট দেখি নাই বাট কোর্ট থেকে জানছি আমার বিরুদ্ধে একতরফা ডিক্রি হয়েছে, তাহলে যেদিন থেকে আমি জানলাম সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তাহলে কারণ জানলেও কখনো শুরু হবে, আর কখনো কি দলিল দেখার পরে শুরু হবে। প্রতারণা বা তঞ্চকতা অর্থ, 18 ধারায় ব্যবহৃত তঞ্চকতা বা প্রতারণা অর্থ হলো কোনো ব্যক্তিকে তার অধিকার হতে বঞ্চিত করতে বা বঞ্চিত করার প্রচেষ্টায় সক্রিয় ছলনা করা। প্রযোজ্যতা দেখেন, 18 ধারা বলতেন মকদ্দমা এবং আবেদন। মকদ্দমা বা আবেদন বুঝেন, মানে মামলা প্লাস ওই যে আপিল, রিভিউ, রিভিশন দাখিলের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কি প্রযোজ্য। শর্তসমূহ দেখেন, বাদীর মকদ্দমা বা আবেদন দাখিলের অধিকার গোপন রেখেছে, আমার অধিকার সম্পর্কে আমার কাছ থেকে কি রাখছে, গোপন রাখছে, বা যে সত্যের ভিত্তিতে বাদীর মকদ্দমা বা আবেদন দাখিলের অধিকার প্রতিষ্ঠিত সেই সত্য গোপনে রেখেছে। বাদী এমন অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে দলিল প্রয়োজন, বলতেন যে দলিল প্রয়োজন সেই দলিল প্রতারণামূলকভাবে কি রেখেছে, গোপন রাখছে। তাহলে আমার ওই অধিকার গোপন রাখছে, নাহলে কি গোপন রাখছে, দলিল গোপন রাখছে। ঠিক আছে, নিচে যা আছে ওটা পড়ার প্রয়োজন নাই, জেনে রাখা ভালো। দেখেন, আঠারো ধারা শুধুমাত্র মকদ্দমা এবং আবেদন দাখিলে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য।
এই দিনেশ সাহেব, দিনেশ কো চলে গেছে? 18 দ্বারা বুঝছেন? আমার কাছ থেকে প্রতারণা করে যদি কোনো বিষয় গোপন রাখে, কোনো দলিল গোপন রাখে, যেদিন ওই বিষয় আমি জানবো, যেদিন ওই দলিল আমি দেখবো, তখন থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। এটাই হলো 18 ধারা, ইফেক্ট অফ ফ্রড। কত ধারা? 18 ধারা। কিসের ক্ষেত্রে প্রযোজ্য? মামলা বা আবেদন। বিগত বছর প্রশ্ন দেখেন, তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণার কথা বলছে? কত ধারা? 18 ধারা। পরের প্রশ্নটা দেখেন, একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজন, সৃজন মানে হলো তৈরি করা। একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে উক্ত মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে বাদীর প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার কি থেকে? দিন হতে। সো সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার, 3, 6, আমরা একটু আপনাদের কাছে শুনবো যে 15, 16, 17, 18 4টা ধারা পড়ছি, তো আপনার ভাষায় শুনবো যে কতটুকু বুঝলেন। পাবেল সাহেব বলেন 15 ধারাটা বুঝছেন কিনা। না বুঝলে আমি হিন্টস দিব, সমস্যা নাই। ওই যে নিষেধাজ্ঞা স্থগিত, বলেন আপনার ভাষায় বলেন। নিষেধাজ্ঞা যদি আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা দেয় কোন মামলার ব্যাপারে, যে এই ধরনের মামলা এতদিন করা যাবে না, সেক্ষেত্রে ওই দিনের পর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। যতদিন নিষেধাজ্ঞা থাকবে ততদিন, তারপর থেকে ওই বিষয়ের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা হলো 15(1) আর 15(2) নোটিশ। স্যার নোটিশের ক্ষেত্রে বলা নোটিশটা কি আছে, বলেন? নোটিশ দেওয়ার যে সময় আছে ওই সময় মূল তামাদি মেয়াদের যে সময়, ওই সময় বাইরে থাকবে নোটিশের সময়। অর্থাৎ ধন্যবাদ। তসলিম সাহেব রে দেন। তসলিম সাহেব 16 ধারা, নিলাম রদ আছে, নিলাম রদ। রদের যে সময়টা রদ ছিল ওই সময়টা বাদ দিয়েছে। নিলাম রদের মামলা যতদিন চলছে ওই সময়টা বাদ দিয়ে নিলাম ক্রেতার মামলা তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। এটা কত? 16। আমাদের ওই লুৎফর সাহেব রে দেন 17 ধারা। আপনি বুঝাই বলতে না পারেন, অ্যাট লিস্ট কিছু বলেন, বলেন। স্যার মামলা অধিকার লাভের পূর্বে। বলেন বলেন। পারেন না? দেখেন আগের থেকে সারেন্ডার করেন। আগে থেকে সারেন্ডার করলে হবে? আবার কেউ স্যালেন্ডার করেন না। যান যান। এই নির্মল সাহেব পারবেন 17 ধারা? স্যার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুবরণ করলে, মামলা অধিকার অর্জনের পূর্বে মারা গেছে, তাহলে তার বৈধ প্রতিনিধি মামলা করতে পারবে। আবার যার বিরুদ্ধে মামলা করব তার বিরুদ্ধে মামলা করার আগে সে মারা গেছে, তাহলে কার বিরুদ্ধে মামলা করব? তার বৈধ প্রতিনিধি। আবুল বাশার সাহেব আপনি বলেন এই 17 ধারা কোন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য না? এই মামলা অগ্রক্রয়, স্থাবর সম্পত্তি আর বংশগত পদ লাভ। বংশগত পদ লাভ। মাহবুব সাহেব 18 ধারায় কি আছে বলেন? স্যার প্রতারণার ক্ষেত্রে কিরকম? স্যার প্রতারণা করে যখন কারো বিরুদ্ধে কোনো তৈরি করা হয়, সৃজন করা হয় স্যার। কিরকম একটা উদাহরণ দেন, যেমন বুঝছেন। যেমন কোনো দলিলের বিরুদ্ধে প্রতারণা করে একটা নতুন দলিল তৈরি করে, হ্যাঁ, সেক্ষেত্রে যে প্রতারণার সময়ে যে সময়টা অতিবাহিত হবে ওই সময়টা তামাদি গণনা থেকে বাদ যাবে স্যার। বাকিটা পীযূষ বলতেছে, পীযূষ দেন। পীযূষ 18 ধারা একটা উদাহরণ দেন। স্যার 18 ধারা হচ্ছে একটা মামলা হয়েছে, মামলার একতরফা ডিগ্রি হয়ে গেছে, নিয়ে গেছে করে গোপন করে, করার পরে এটা জানতে পারছে যার বিরুদ্ধে করছিল সে, যেদিনকে জানবে স্যার সেদিনকে কারণ উদ্ভব হবে, সেদিন থেকে সে মামলা করতে পারবে। তাহলে 18 ধারাটা কখন প্রয়োগ করবেন? 18 ধারা হচ্ছে স্যার সে যখন যেদিনকে জানবে স্যার সেদিন থেকে শুরু হবে তার জামাতি। ডিগ্রি পাওয়ার পরের দিনই জানছে, সে জানার পর থেকে স্যার কারণ ডিগ্রি পাওয়ার পরের দিন জানছে, তাহলে আমার 18 ধারার সুবিধা লাগবে?
18 ধারার সুবিধা কি? আমি আপিল করব, রদের আবেদন করব, আমার কাছ থেকে গোপন রাখছে যে তামাদি মেয়াদ ওই সময় শেষ হয়ে গেছে। আমি যখন জানছি তখন আর তামাদি মেয়াদ নাই, তখনই না আমি 18 ধারার সুবিধা পাবো। কিন্তু যখন আমি ডিক্রি দিছে পরের দিনই জানছি, তাহলে তো আর আমার 18 ধারা লাগতেছে না, আমার তো তামাদি মেয়াদ আছে। পীযূষ বুঝছেন না? বোঝেন নাই? বোঝেন নাই? কথা হলো 18 ধারাটা আমি কখন লাগাবো? যে ক্ষেত্রে আমার তামাদি মেয়াদ নাই। আমার যদি তামাদি মেয়াদ থাকে তাহলে আমার 18 লাগবে না। তামাদি মেয়াদ আমার কাছ থেকে গোপন করে রাখছে বলেই তো আমি 18 ধারার সহায়তা নিচ্ছি। এখন আমারে ডিক্রি দিছে, আমি পরের দিনই জানছি। হ্যাঁ, ডিক্রি প্রতারণা করেই নিক, সমস্যা নাই, কিন্তু আমি তো জানছি পরের দিন। আমি আপিলে গিয়ে বলবো যে প্রতারণা করে নিছে, সেটা তো পরের বিষয়। কিন্তু তামাদি আইনের 18 হলো যে আমার তামাদি মেয়াদ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কিন্তু যখন এমন মুহূর্তে জানছি তখন আর তামাদি মেয়াদ নাই, সেই ক্ষেত্রে আমি সুবিধা নিব কত? বুঝছেন? এবার ঢুকছে? একটু বিরতি, আবার 5 মিনিটের বিরতি, এরপর শুরু করবো। আমার পূর্ণ সাহেব এক কাপ কফি খাওয়ান। আন্ডারলাইন করেন লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। ইফেক্ট অফ অ্যাকনোলেজমেন্ট ইন রাইটিং, ধারা 19। ইংরেজি টাইটেল লাইনটা মনে রাখবেন, ইফেক্ট অফ রাইটিং, ইফেক্ট অফ অ্যাকনোলেজমেন্ট ইন রাইটিং, লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। সহজভাবে বুঝেন, ওটা ঠেলা দেন, ওই দরজাটা লাগাই দেন। সহজভাবে হলো যে আপনি যার বিরুদ্ধে মামলা করবেন, মামলা এখনো করেন নাই, তার আগে এসে সে স্বীকার করছে যে ভাই আমি লিখিত দিয়ে গেলাম, তুমি আসলে আমার কাছে এত টাকা পাও, বা লিখিত দিয়ে গেলাম আমি আসলেই তোমার বেদখল করছি। মামলা করার আগেই সে কি দিছে? লিখিত স্বীকারোক্তি, লিখিতভাবে স্বীকার করছে। তাইলে লিখিত দেওয়ার পরেও যদি টাকা না দেয়, লিখিত দেওয়ার পরেও যদি সে দখল না দেয়, তাহলে যেদিন লিখিত দিল ওই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। আবার শুনেন, আপনি একজনের কাছে টাকা পান, এখন আমরা জানি টাকা আদায়ের মামলার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। 1 বছর গেছে মামলা করেন নাই, 2 বছর গেছে মামলা করেন নাই, 2.5 বছর গেছে মামলা করেন নাই। এমন সময় যার কাছে টাকা পান সে এসে লিখিত দিয়ে গেছে যে ভাই তুমি আসলে আমার কাছে টাকা পাও, আমি অমুক তারিখে টাকা দেব, বা অমুক তারিখে টাকা দেব বা না দেব, টাকা যে পাও এই কথা সে কি করছে? স্বীকার করছে। তাহলে ওই এরপরে যদি টাকা না দেয় তাহলে ওই দিন থেকে আবার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বুঝছেন? এটা হলো কত দ্বারা? 19 দ্বারা। তাহলে এখানে যে বিষয়টা আর একটু মনে রাখা দরকার সেটা হলো যে লিখিত হইতে হবে আর কি স্বাক্ষরিত, এইটা হলো কথা। আসেন আমরা পড়ি। আচ্ছা, আরেকটা কথা একটু বলি, সেটা হলো যে স্বীকারটা যে বাদী তার কাছেই করা লাগবে এমন কোনো কথা নাই, অন্য যে কোনো বাদীর উকিলের কাছেও লিখিত দিতে পারে। বুঝছেন? আবার যার কাছে টাকা পাই সেই যে লিখিত দেবে এমন কথা না, তার উকিলও লিখিত দিতে পারে। এই যে দেখেন, তামাদি আইনের 19 ধারায় লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের সম্পর্কে আলোচনা করা হয়েছে। গোল দিবেন যখন কোনো সম্পত্তি, গোল দেন, সম্পত্তি বা অধিকার সম্পর্কে কি বলেন? সম্পত্তি বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই, আন্ডারলাইন করেন, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই যে পক্ষের নিকট থেকে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হচ্ছে সেই পক্ষ গোল দেন লিখিত স্বাক্ষরিত করে, কি করে? লিখিত স্বাক্ষরিত করে উক্ত সম্পত্তি সম্পর্কে দায় স্বীকার করে, তখন স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার সময় থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে? তাহলে শুধু লিখলেই হবে না, কি করতে হবে? শর্তসমূহ দেখেন, এই একজন লিখছেন সাউন্ড আসে না, আপনারা যারা আছেন কি সাউন্ড আসে না ভাই? শর্তসমূহ 1 নাম্বার দেখেন, স্বীকৃতিটি কোনো সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে হতে হবে। কি হতে হবে? সম্পত্তি বা অধিকার। 2 নাম্বার, উক্ত সম্পত্তি বা অধিকার বিষয়ে মকদ্দমা দায়ের করতে তামাদিতে নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে, মানে যখন তামাদি মেয়াদ এখনো শেষ হয় নাই এমন সময় স্বীকারটা করতে হবে। তামাদি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর স্বীকৃতি দিলে কিন্তু কাজ হবে না।
3 নাম্বার, স্বীকৃতি আন্ডারলাইন করেন, অবশ্যই লিখিত হইতে হবে। কি হইতে হবে? লিখিত হইতে হবে। গোল দিবেন। মৌখিক স্বীকৃতির ক্ষেত্রে 19 ধারা প্রযোজ্য না। 19 ধারা কি মৌখিক স্বীকৃতির ক্ষেত্রে হবে? হবে না। যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হয় সেই ব্যক্তি কর্তৃক এমন স্বীকৃতি অবশ্যই স্বাক্ষরিত হতে হবে। এমন স্বীকৃতি প্রদানকারী আন্ডারলাইন করবেন, ব্যক্তিগতভাবে বা তার প্রতিনিধির মাধ্যমে স্বাক্ষর করতে হবে। কিভাবে করবে? ব্যক্তিগতভাবে অথবা কি প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? উকিলের কাছেও হতে পারে। উপর উল্লেখিত শর্তাদি পূরণ হলে স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার তারিখ হতে তামাদি মেয়াদ নতুন করে গণনা কি হবে? শুরু হবে। হ্যাঁ, ওই দিন থেকে আবার 3 বছর বা ওই দিন থেকে আবার একদিন আগেও যদি স্বীকার করে তাহলে ওই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বুঝছেন? সো এখানে একটা উদাহরণ দেখেন। আচ্ছা, উদাহরণের দরকার নাই, প্রয়োজন নাই, আমরা সরাসরি সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার দেখেন। এখন যতটুকু নতুন যারা আছেন যতটুকু পড়তে বলবো ততটুকু পড়বেন, এর বাইরে আর দরকার নাই। না মিললে তো বেঁচে গেছেন। বিবিআই যা আছে তা তো বলেই দেই, সমস্যা নাই। আপনার পুরান বইতে যা আছে তাই এনাফ। আর ওই জায়গায় যে প্রশ্ন আছে ওই প্রশ্ন সব পড়বেন, বিবিআই মিলুক আর না মিলুক, ওই প্রশ্ন বুঝে বুঝে সব পড়বেন, প্রশ্ন মুখস্থ না। আচ্ছা, না মিললে নাই, আপনি সব পড়বেন। দেখেন, আর আমি তো সব সময় তো বলি না, কিছু প্রশ্ন তো আমি পড়ি, সেটা তো মিলতেছে। দেখেন, এখন আপনাদের অবস্থা কি? এ জায়গায় 2 শ্রেণীর শিক্ষার্থী আছে, লিখিত আর প্রিলিতে। এদের মনের কথা কি আমি বলি যে 1000 প্রশ্ন দেখ মুখস্থ করবো, হুবু ওই জায়গার থেকে 100 আসলিত হয়ে যায়, ঝামেলা যায়। অথবা লিখিততে 50-60 পড়লাম কিন্তু ওই জায়গাতে যেন হুবু কমন পড়ে। এখন সেই দিন আর নাই যে আপনি 1000 এমসিকিউ প্রশ্ন পড়বেন ওই জায়গা থেকে হুবহু বাঁধবে, হুবহু বাঁধার দিন নাই। এই জায়গায় আপনার বিদ্যা বুদ্ধি বিবেক প্রয়োগ করতে হবে। ধৈর্য ধারণ করেন। এই যে আপনি এই জায়গায় ঢুকনোই আপনার উচিত হয়নি, আপনি লিখিত তো পুরাতন পাপী, বেশি বোঝা যাবে না। এদিকে আসেন, ওইটুকু আসতেছি সামনে। তামাদি আইনের ড্যাশ ধারায় লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল সম্পর্কে আলোচনা করছে। কত ধারা? 19 ধারা। আর এই জায়গা যা আছে পড়বেন। এবার আপনাদের যে এডিশনাল একটা পেজ দিছিলাম, দ্বিতীয়টা, সেই পেজটা বের করেন। পেয়েছেন? কে পান নাই ভাই? আচ্ছা দেখেন, এই জায়গা 19 ধারা, 19 ধারা এই জায়গা যা আছে সেটা পড়লাম না। এই জায়গায় ওই আপনার একটি আইনত স্বীকৃতির উপাদানগুলো নিম্নে দেওয়া হলো, পাইছেন? স্বীকৃতি অবশ্যই লিখিত হতে হবে, এটা আমরা জানি। যার বিরুদ্ধে অধিকার দাবি করা হয় তার অথবা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি দ্বারা স্বীকৃতিটি কি হইতে হবে? গোল্ডেন, স্বাক্ষরিত হইতে হবে। অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে হতে হবে। স্বীকৃতিতে দায় স্বীকার অবশ্যই থাকতে হবে, কিন্তু দেনা পরিশোধের অঙ্গীকার না থাকলেও চলবে। এটা বিবিআই, এই লাইনটা মানে বুঝেন। সে বলবে যে আসলেই বাদী আমার অমুক ভাই আমার কাছে এত টাকা পায়, এটা থাকতে হবে, কিন্তু কবে পরিশোধ করব এটা থাকতেও পারে নাও পারে। তারপরে দেখেন, স্বীকৃতি পাওনাদারের নিকট অথবা সংশ্লিষ্ট সম্পত্তির অধিকারীর নিকট না করে অন্যের নিকট করলেও আইনত স্বীকৃতি হিসেবে কি হবে? গণ্য হবে। আমি যদি তার কাছে না করে অন্য কারো কাছেও করি, স্বীকৃতি হিসেবে গণ্য হবে। এবং উপাদানের উপর, দ্বিতীয় লাইনটা আমরা একটু পড়ব। উপাদানের উপরের শেষের লাইনটা, লিখিত স্বীকৃতিতে কোনো তারিখ না থাকলে, পাইছেন? আন্ডারলাইন করেন। লিখিত স্বীকৃতিতে কোনো তারিখ না থাকলে মৌখিক সাক্ষ্য দিয়ে স্বাক্ষরের সময় নির্ণয় করা যাবে। পান নাই বোধহয়? পাইছেন?
এই তসলিম পাইছেন? তসলিম সাহেব, আমরা ওই যে 19 ধারার একেবারে শেষের লাইন, লিখিত স্বীকৃতিতে কোনো তারিখ না থাকলে মৌখিক সাক্ষ্য দিয়ে স্বাক্ষরের সময় নির্ণয় করা যাবে। ধরেন একজন লোক স্বীকৃতি দিয়ে গেছে যে অমুক আসলে আমার কাছে এত টাকা পাবে, আমি স্বীকার করতেছি, কিন্তু ওই জায়গায় স্বাক্ষরও করছে কিন্তু কোনো তারিখ দেয়নি, তাহলে কি হবে? তাহলে এটা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যাবে। বুঝছেন? চলে আসি 20 ধারা। এই জায়গার 20 ধারায় আসেন। আগে শুনেন 20 ধারা, তারপরে এই জায়গা পড়লে হবে। 20 ধারা খুব সহজ। সেটা হলো যে আগের যে 19 ধারা এটা যে কোনো মামলার ক্ষেত্রে হতে পারে, আর 20 ধারাটা হলো অর্থের মামলার ক্ষেত্রে। আপনি একজনকে টাকা পয়সা ধার দিচ্ছেন, এখন নির্দিষ্ট সময়ের মধ্যে সে টাকা দিতে পারে নাই, আপনি মামলা করার তামাদি মেয়াদ শুরু হয়েছে, 1 বছর গেছে মামলা করেন নাই, 2 বছর গেছে মামলা করেন নাই, 2.5 বছর গেছে মামলা করেন নাই, এই সময় সে এসে আপনারে কিছু টাকা দিছে বা সুদ দিছে। 1 লাখ টাকা নিছিল, 5,000 টাকা দিয়ে বলতেছে যে ভাই 5,000 টাকা রাখো, লিখিত দিয়ে গেলাম, আর বাকি টাকা আমি আস্তে আস্তে দিয়ে দিব। যেদিন ওই টাকা বা সুদ দিল সেদিন থেকে আবার তামাদি মেয়াদ নতুন করে শুরু হবে। এটা হলো 20। বুঝছেন? এই যে এবার পড়ি 20 ধারা পড়ি, তাহলে বুঝবেন। দেখেন, কোন দেনা বা এর সুদ বাবদ, আন্ডারলাইন করবেন, কোন অর্থ প্রদান করা হলে অর্থ প্রদানের তারিখ হতে দেনাদারের বিরুদ্ধে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এই ধারার বক্তব্য আসলে 19 ধারার বর্ণিত নীতিরই স্বাভাবিক ফল। একটু শুনেন। ধরেন একজন ব্যক্তি ব্র্যাক থেকে টাকা নিলেন, ব্র্যাক তো এনজিও, ঋণ দেয় না, আমরা ঋণ দেয়। এখন ঋণ পরিশোধের যে সময়, ওই সময় সে ঋণ পরিশোধ করে নাই, তাহলে না করলে অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর। 1 বছর গেছে ব্র্যাক মামলা করে নাই, 2 বছর গেছে মামলা করে নাই, 2.5 বছরের মাথায় এসে ওই লোক আসল প্লাস সুদ বাবদ কিছু টাকা দিছে, হয় আসল দিছে নাইলে সুদের কিছু টাকা দিছে। যেদিন দিল এবং লিখিত দিয়ে গেছে, সেই দিন থেকে আবার তার বিরুদ্ধে নতুন করে তামাদি মেয়াদ গণনা কি হবে? বুঝছেন? এখন যদি বলেন স্যার তাহলে 19-এর সাথে 20-এর পার্থক্য কি? 19টা অর্থের মামলা বলেন, জমি জমার মামলা বলেন, সকল ক্ষেত্রে প্রযোজ্য, আর 20টা শুধু কি? অর্থের মামলার ক্ষেত্রে। বুঝেন? হ্যাঁ, ওই তো 19-এ তো আর টাকা পয়সা পরিশোধ করা লাগে না। 19-এ এসে শুধু কি দিছে? লিখিত দিছে। আর 20-এ এসে কিছু টাকা কি দিছে? পরিশোধ করছে। আচ্ছা, জি, 19-এ শুধু স্বীকৃতি দিলে হবে, আর 20-এ কিছু টাকা বা সুদ দেওয়া লাগবে। বুঝছেন? আর 21টা একটু পড়াই দিই। 21টা আর এই জায়গায় একসাথেই পড়বো। 21 হলো ভাই যে আপনার কাছ থেকে 2 ভাই টাকা নিছিল, 2 জন টাকা নিছিল ঋণ, অমল আর বিমল। এখন যখন সুদের টাকা দিতে আসছে তখন একজন দিছে, আর একজন দেয় নাই। তাহলে যে দিছে তার বিরুদ্ধে তো শুরু হবে, আমরা জানি, এটা তো জানি, 20-এ তো পড়লামই। কিন্তু যে দেয় নাই তার বিরুদ্ধেও কি শুরু হবে কিনা? 7 ধারার মতো। যদি 2 জন একসাথে থাকে, অমল যদি টাকা দেওয়ার সময় যে বলে এই সুদের টাকা দাদা আমি আর বিমল 2 জনের নামে দিয়ে গেলাম, তাহলে 2 জনের বিরুদ্ধেই তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। আর অমল যদি বলে যে না, ওর দাঁড় আমি দাঁড়ি না, আমার টাকা বাবদ এত টাকা দিয়ে গেলাম, তাহলে শুধু ওনার বিরুদ্ধেই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা কত? 21। বুঝেন নাই? একজন টাকা নিছে, সে সুদ দিলে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা কত? 20। আর একের অধিক নিলে, একের অধিক জন নিছিল, বিস্তারিত বলা দরকার, এত কম বুঝলে হবে না। বিস্তারিত হলে এরকম যে ধরেন ওই তসলিম সাহেব টাকা দেয়, তসলিম সাহেবের কাছ থেকে ফেরদৌস নিচে টাকা, শাকিল নিচে টাকা, আশরাফুল নিচে টাকা, 12 টাকা দেওয়া লাগবে, এই মর্মে টাকা নিছে।
এখন টাকা দেওয়ার পরে 1 বছরের মধ্যে দেওয়ার কথা, 1 বছরের মধ্যে টাকা দেয় নাই। এখন তসলিম সাহেব মামলা করবে, মামলা করার 2 বছর গেছে, মামলা করে নাই। এখন টাকা নিছিল কয়জন? 3 জন। ফেরদৌস এসে বলতেছে যে ভাই এই যে আমি 1 লাখ টাকা দিয়ে গেলাম আর বাকি টাকা পরে দেবো। তাহলে ফেরদৌসের বিরুদ্ধে নতুন করে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। এখন বাকি যে 2 জন, ওনাদের বিরুদ্ধেও কি শুরু হবে কিনা? ফেরদৌস যদি বলে যে এই 1 লাখ টাকা আমাদের সকলের পক্ষে দিয়ে গেলাম, তাহলে সবার বিরুদ্ধেই তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। আর ফেরদৌস যদি বলে যে ওদের ধার আমি দাঁড়ি না, আমি এই যে 1 লাখ টাকা দিয়ে গেলাম, তাহলে ফেরদৌসের বিরুদ্ধে নতুন করে শুরু হবে, আর বাকি 2 জনের বিরুদ্ধে শুরু হবে না। ওদের পুরাতন যে মেয়াদ আছে সেটাই প্রযোজ্য হবে। বুঝছেন? একটা উদাহরণ পড়লে এখন বুঝবো। দেখেন, অমল আর বিমলের উদাহরণে আসি। ধরা যাক অমল এবং বিমল হিন্দু এজমালি পরিবারভুক্ত 2 ভাই। এজমালি বুঝেন? যৌথ। তারা মহাজন বরাবরে একটি দলিল সম্পাদন করে 1980 সালের 1 জানুয়ারি 500 টাকা কর্জ নিল। আমি বুঝাই দেই, তারা 500 টাকা ধার নিছে মহাজনের কাছ থেকে। কত সালে? 80 সালের কয় জানুয়ারি? 1 জানুয়ারি। দলিলে এইরকম শর্ত ছিল, উক্ত টাকা সুদ সহ 1 বছরের মধ্যে পরিশোধ করবে। তদ অবস্থায় অমল এবং বিমল যদি দলিলের শর্ত অনুযায়ী 1981 সালের 1 জানুয়ারির মধ্যে সুদ সহ টাকা পরিশোধ না করে, তবে ওই দিন হতে দেনাদার ভ্রাতাদের বিরুদ্ধে নালিশের কারণ কি হবে? উদ্ভব হবে, এবং সেই দিন হইতে তামাদি মেয়াদ কি হবে? আরম্ভ হবে। এবং 3 বছরের মধ্যে অর্থাৎ 1984 সালের 1 জানুয়ারির মধ্যে মহাজনকে টাকা আদায়ের জন্য আদালতে আর্জি দাখিল করতে হবে। নাকি 81 1 জানুয়ারি যদি কারণ উদ্ভব হয়, তাহলে 82, 83, 84। 84 সালের 1 জানুয়ারির পূর্বে ধরা যাক 1983 সালের 28 ডিসেম্বর তারিখে যদি দেনাদার ভ্রাতাগণ, বলতেন ভ্রাতাগণ, দলিলের মধ্যে 2 টাকা ওয়াসিল দিয়া দস্তখত করে দেয়, তবে এই স্বীকৃতির বলে 1983 সালের 28 ডিসেম্বর হইতে নতুন করে দেনাদারের বিরুদ্ধে তামাদি মেয়াদ আরম্ভ হবে। 83 সালের 28 ডিসেম্বর এসে দেনাদার ভ্রাতাগণ নিছিল 500 টাকা, দিছে কয় টাকা? 2 টাকা। তাহলে ওই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। দেনাদার ভ্রাতাগণের আপোষে টাকা না দিলে 1986 সালের 28 ডিসেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে কি করা যাবে? মামলা করা যাবে। বুঝছেন? যদি এমন হয় যে, দেখেন, যদি এমন হয় যে বড় ভাই অমল পাওনার মধ্যে দলিলে 2 টাকা ওয়াসিল দিয়ে দস্তখত দিয়েছে, কিন্তু বিমল এই স্বীকৃতিতে শামিল হয় নাই। টাকা দিছে কে? অমল। ওই 2 টাকার মধ্যে বিমল নাই, অর্থাৎ বিমল দস্তখত দেয় নাই। তদবস্থায় হিন্দু এজমালি পরিবারের কর্তাস্বরূপ বড় ভাই স্বীকৃতিতে দস্তখত দিলে অত্র আইনের 21 ধারা অনুযায়ী উভয় ভ্রাতার স্বীকৃতি বলে গণ্য হইবে। উভয় ভ্রাতার বিরুদ্ধে তামাদি রক্ষিত হইবে না। মানে বড় ভাই যে টাকা দিচ্ছে সে যদি বলে যে আমরা 2 জনের পক্ষে দিলাম, তাহলে 2 জনের বিরুদ্ধেই শুরু হবে। আর সে যদি বলে যে না, ও ওর মতো আমি আমার মতো, তাহলে যে দিছে শুধু তার বিরুদ্ধেই নতুন করে শুরু হবে। এই ক্ষেত্রে বিমল স্বীকৃতিতে শামিল না হলেও তার বিরুদ্ধে দাবি তামাদি হবে না। কিন্তু 2 ভ্রাতা যদি আন্ডারলাইন করেন পৃথক থাকে, দেখছেন, তবে একজনের স্বীকৃতি দ্বারা অপরজনের বিরুদ্ধে তামাদি কি পাবে? রক্ষা পাবে না। এটাই হলো কত ধারা? 21 ধারা। এই দেখেন 21 ধারাতে যা বলা আছে তার সারমর্ম এই যে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে ঋণ গ্রহণ করলে একজনের স্বীকৃতি অপর ব্যক্তির বিরুদ্ধে বাধ্যকর হবে না, যদি না সে অপর ব্যক্তির পক্ষে আইনত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকে। আইনত অসমর্থ ব্যক্তির পক্ষে, যেমন কোন নাবালক, পাগল বা তার পক্ষে তার আইনত অভিভাবক স্বীকৃতি অসমর্থ ব্যক্তির স্বীকৃতি বলে গণ্য হবে। যেটুকু আপনার বোঝা দরকার, লিখিত প্রাপ্তি স্বীকার 19। টাকা পয়সা নিলে যেদিন সুদ দেব বা হালকা ঋণ দেব, ওই আসল দিব, সেদিন থেকে তামাদি মেয়াদ নতুন করে শুরু হবে 20। আর ধার যদি একের অধিক ব্যক্তি নেয় তাহলে কত? 21। বুঝছেন? জি হ্যাঁ, সো এখানে আলাদা করে 20 ধারা পড়লাম না। বুঝছেন? আমরা এই কাগজের 20 ধারা পড়লে আইন পাঠে এই মুহূর্তে পড়ার প্রয়োজন নাই।
এখানে সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা পড়বেন, এটা ভিভিআই আমি বলে দিই। 19 এবং 20 নং ধারায় বর্ণিত যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কাকে অন্তর্ভুক্ত করা হবে? আইনত অভিভাবক, কমিটি বা ম্যানেজার। পাইছেন নাইম কাজে আছে প্রশ্ন এটা। অনুরূপ অভিভাবক, কমিটি, ম্যানেজার কর্তৃক স্বীকৃত স্বাক্ষর করার অর্থ প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপরের কারা? সবাই। এই জায়গায় অক্ষম ব্যক্তি বলতে কারে বোঝানো হচ্ছে? মানে অক্ষম ব্যক্তির প্রতিনিধি বলতে এদেরকে বোঝানো হচ্ছে। আমরা চলে এসি 22 ধারায়। 22 ধারায় আসেন। নতুন বাদী বা বিবাদী যুক্ত বা প্রতিস্থাপন করার ফলাফল। নতুন বাদী বা কে বিবাদী, যুক্ত শব্দটা বলতেন, যুক্ত বা প্রতিস্থাপন। যুক্ত আর প্রতিস্থাপন এক জিনিসটা। ক আছে, খরে যুক্ত করছে, তাহলে হয়েছে কয়জন? 2 জন। আর করে বাদ দিয়ে খরে ঢুকাইলে এটা হলো সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। ফুটবল খেলায় সাবস্টিটিউশন হয়, বুঝছেন? আর যে আছে তো আছে, তার সাথে আরো একজন যদি ঢুকায় এটারে কি বলে? যুক্ত। ইফেক্ট অফ সাবস্টিটিউটিং আর অ্যাডিং নিউ প্লেন্টি ফর ডিফেন্ডেন্ট। আপনারা ইংরেজি টাইটেলগুলো ভালোভাবে পড়বেন, এখান থেকে টাইটেল দিয়ে প্রশ্ন হয়। প্রশ্ন আসবে যে ইফেক্ট অফ সাবস্টিটিউটিং আর অ্যাডিং নিউ প্লেন্টি ফর ডিফেন্ডেন্ট কত ধারায়? 22 ধারায়। তামাদি আইনের 22 ধারায় নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করার প্রভাব আলোচনা করা হয়েছে। 22 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে মকদ্দমা দায়ের করার পর নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করা হয়, সেই ক্ষেত্রে পক্ষভুক্তি, আন্ডারলাইন করেন, এটা ইম্পর্টেন্ট, পক্ষভুক্তির তারিখ হতে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। একটা মামলা ফেরদৌস আর শাকিলের মধ্যে চলতেছে, এখন ভবিষ্যতে যদি বিবাদ হিসেবে যারা পক্ষভুক্ত করবে, তাহলে ধরে নেওয়া হবে যেদিন পক্ষভুক্ত করছে তার বিরুদ্ধে মামলাটা দায়ের হয়েছে কবে? সেদিন থেকে। কত ধারা? 22 ধারা। তো এখন একটা, আপনারা এইভাবে কখনো চিন্তা করেন না, আমি একটু বলি শুনেন। ধরেন আপনারা বেদখল করছে, এখন বেদখলের তামাদি মেয়াদ কতদিন? 9 ধারার মামলা 6 মাস। 9 ধারার মামলা, আপনি মামলা চলমান, করিম মামলা করলে রহিমের বিরুদ্ধে, মামলাটা 10 মাস চলার পরে আপনি আর একজনের বিবাদী হিসেবে পক্ষভুক্তির আবেদন করলেন, যে জায়গায় শুধু রহিম না আরো একজনের বিবাদী পক্ষভুক্ত করা হোক। রহিমের সাথে পক্ষভুক্ত করতে ধরেন জামাল রে। প্রথমে মামলা করছিলেন কার বিরুদ্ধে? রহিমের বিরুদ্ধে। এরপরে আপনি ওই মামলায় বিবাদী হিসেবে আরো একজনের পক্ষভুক্ত করতে চাইছেন, কারে? জামাল রে। তাহলে এই ক্ষেত্রে জামালের বিরুদ্ধে মামলাটা কবে থেকে শুরু হবে বলেন তো? যেদিন পক্ষভুক্ত করছে তখন থেকে। তামাদিনের কত ধারা? 22 ধারা। মজার বিষয় হলো জামাল এসে এই জায়গায় আরজি খারিজের আবেদন করবে। কেন জানেন? জামাল বলবে যে রনার এই মামলার তামাদি মেয়াদ শেষ। কেন শেষ? কারণ বাদী মামলা করার পরে 6 মাস শেষ হয়ে গেছে, আমার পক্ষভুক্ত করছে কারণ উদ্ভবের 6 মাস পরে। সো এই জায়গায় মামলা কি হবে? খারিজ হবে। সো খারিজ টারিজ কি হোক সেটা দেওয়ানি মামলার বিষয়। আপাতত আপনি মনে রাখেন বাদী বা বিবাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত কততে? 22 ধারায়। ব্যতিক্রম দেখেন কোন কোন ক্ষেত্রে 22 ধারা প্রযোজ্য হবে না, এটা ভিভিআই। 22-এর 1 ধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না যে ক্ষেত্রে কোনো বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা হয় নিম্নলিখিত কারণে। মকদ্দমা মুলতবি থাকাকালে, আন্ডারলাইন করেন, সত্যার্পণ বা কোনো স্বার্থ হস্তান্তরের কারণে পক্ষভুক্ত করা হয়। সত্যার্পণ বা স্বার্থ হস্তান্তর মানে হলো আপনি আপনার মামলাটা আর একজনের চালানোর অনুমতি দিচ্ছেন, পাওয়ার অফ অ্যাটর্নি করে আপনি বিদেশে গেছেন, আপনি বললেন যে আমার মামলা অমুক চালাবে, তাহলে এই ক্ষেত্রে 22 ধারার বিধান প্রযোজ্য না। আর একটা হলো যে ক্ষেত্রে বাদীকে বিবাদী করা হয় আর যে ক্ষেত্রে বিবাদীকে বাদী করা হয়। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে বাদী আবার বিবাদী হবে কা, আবার বিবাদী আবার বাদী হবে কা, স্বামী কেন আসামি হয়ে গেছে, এরকম হয়ে গেছে আর কি ব্যাপারটা। আচ্ছা, বিষয়টা হলো এরকম,
ধরেন বাটোয়ারার মামলা করে 5 ভাই বোন, এখন এক ভাই বাদী হয়ে বাটোয়ারার মামলা করছে, বিবাদী হবে কারা বলেন তো? বাকি 4 জন। এখন যিনি বাদী বাটোয়ারার মামলা করছে উনি মারা গেছে, মারা গেলে ওনার তো আর বৈধ প্রতিনিধি, মানে ওনার ধরেন ওই যে বিবাদী যারা তারা ছাড়া আর কেউ নাই, তখন ওই বিবাদীর মধ্যে এসে একজন হবে কি? বাদী। এই যে বিবাদী হইলো কি? বাদী। আবার যদি এরকম হয় যে বাদী হলো 2 জন, বিবাদী ছিল 1 জন, ওই বাটোয়ারার মামলাই ধরি, 2 জন বাদী হয়ে মামলা করছে, বিবাদী কয়জন? 1 জন। এখন বিবাদী মারা গেছে, তাহলে ওই বাদীর মধ্যে থেকে একজন হবে কি? বিবাদী। বুঝছেন? তাহলে বাদী কিভাবে বিবাদী হয় আর বিবাদী কিভাবে বাদী হয়? তাহলে 22 ধারার বিধান আমি মনে রাখবো, সত্যার্পণের ক্ষেত্রে প্রযোজ্য না, বাদীকে বিবাদী করলে প্রযোজ্য না, এই ক্ষেত্রে কি প্রযোজ্য না। আর আপনি এত কিছু মনে না রাখলেও মনে রাখবেন যে নতুন করে বাদী বা বিবাদী সংযুক্ত প্লাস কি স্থলাভিষিক্ত কত ধারা? 22 ধারা। আমরা 5 নাম্বার প্রশ্নটা পড়বো, দেখেন। ক ও খ কর্তৃক দায়েরকৃত চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের মামলায় পরবর্তীতে গ কে পক্ষভুক্ত করা হয়। গ এর তামাদি মেয়াদ কখন শুরু হবে? গ কে যখন পক্ষভুক্ত করা হয়েছে তখন থেকে। বিবিআই। চলে আসি 23 ধারা। অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা, কন্টিনিউইং ব্রেসেস অফ কন্ট্রাক্ট। আপনাকে কন্টিনিউ ব্রেসেস অফ কন্ট্রাক্ট মানে হলো আপনার সাথে শুধু শর্ত ভঙ্গ করে আপনি একজনের কাছে টাকা পাবেন, সে বললো যে ভাই অমুক তারিখে দিব, অমুক তারিখে আসার পরে বলতেছে তমুক তারিখে দিব, যতবার বলবে তখন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই হলো আপনার অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা। আবার আপনি একজনের কাছে 5 বছরের ভাড়ার টাকা পান, 5 বছরের, 2010, 2011, 2012, 2013। এখন আমরা জানি অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। এখন আমি 5 বছরের ভাড়া, আমার তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? প্রথম বছরের ভাড়া যখন বকেয়া হয়েছে তখন থেকে, নাকি সম্পূর্ণ ভাড়া একেবারে টোটালটা যখন বকেয়া হয়েছে তখন থেকে? এটা ধরতে হবে একেবারে শেষ যেটা, তখন থেকে তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। অবিরাম ভঙ্গ, প্রথম বছর আমার টাকা দেয় নাই, ভঙ্গ। দ্বিতীয় বছর দেয় নাই, তাহলে দ্বিতীয় বছর থেকে নতুন তামাদি মেয়াদ শুরু। তৃতীয় বছর দেয় নাই, তাহলে তৃতীয় বছর থেকে নতুন তামাদি মেয়াদ শুরু। পঞ্চম বছর দেয় নাই, পঞ্চম বছর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু। বুঝেন কিনা? অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা। তাহলে বলতে পারেন যে স্যার তাহলে 19-এর সাথে 23-এর পার্থক্য কি? 19-এর ব্যাপারটা হলো লিখিত, আর 23-এ হলো মৌখিক হতে পারে, লিখিত হইতে পারে। আর 19-এ অবিরাম ভঙ্গ নাও থাকতে পারে, কিন্তু 23-এ অবিরাম ভঙ্গ আছে। যারা বুঝেন না আবার একটু পড়ি আসেন। তামাদি আইন 1908-এর 23 ধারায় তামাদি গণনার ক্ষেত্রে অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল বা চুক্তি নিরপেক্ষ অবিরাম অন্যায় কার্যের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। অবিরাম চুক্তিভঙ্গের বা চুক্তি নিরপেক্ষ অন্যায়ের ক্ষেত্রে চুক্তিভঙ্গ বা অন্যায় চলাকালীন সময়ের প্রতি মুহূর্তেই, আন্ডারলাইন করবেন, প্রতি মুহূর্তেই নতুন করে তামাদি মেয়াদ গণনা কি হতে থাকে? শুরু হতে থাকে। এই জায়গায় আপনারা আর পড়া লাগবে না। আর যেটা মনে রাখতে হবে, অবিরাম অন্যায় করার উদাহরণ পুরাতন বইতে নাই, এমনি জাস্ট একটু দেখি। 2 নাম্বারটা দেখেন, সেচের অধিকারে হস্তক্ষেপ করা। 4 নাম্বারটা দেখেন, অনধিকার প্রবেশ, ট্রেসপাস। এটা কি? আমার বাসায় একজন ঢুকে, আজকে ঢুকছে, 2 মাস পরে ঢুকছে, 3 মাস পরে ঢুকছে, আমি মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে কবে? সর্বশেষ যেদিন, সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই বিগত বছরের প্রশ্ন দেখেন, অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি? চুক্তিভঙ্গের প্রতি মুহূর্তেই নতুন করে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। তাহলে আমরা বিরতির পর কয়টা ধারা পড়লাম দেখেন। লিখিতভাবে প্রাপ্তি স্বীকার 19, টাকা বা সুদের টাকা আংশিক পরিশোধ করলে 20, একাধিক জন টাকা পয়সা নিলে 21, নাকি?
নতুন ভাবে বাদী বা বিবাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত 22, অবিরাম চুক্তিভঙ্গ 23। 24 ধারায় আসেন। 24 ধারা ভিভিআই, লিখিত পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসে। পুরাতন বইতে 24 ধারার আলোচনা নাই, পুরাতন বইতে একটা উদাহরণ আছে, ওই যে সেলফ প্র্যাকটিসে, ওইটুক করলেই এনাফ, এর বেশি দরকার নাই। বিশেষ ক্ষতির কারণ না হলে যে কাজের জন্য মামলা করা যায় না তার জন্য গোল দিবেন ক্ষতিপূরণের মামলা। আচ্ছা শুনেন, এই বিষয়টা হলো ভাই, আপনার যখন কেউ ক্ষতি করছে, ক্ষতিটা সম্পূর্ণ হওয়া লাগবে না, যখন থেকে ক্ষতি হওয়া শুরু হবে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বোঝা যায় নাই, এই যে কোনো উদাহরণ দিলে ভালো বুঝবেন। ধরেন বইয়ের উদাহরণ আছে এরকম যে একজন ব্যক্তি জমির উপরিভাগের মালিক, আর একজন ব্যক্তি জমির ভূগর্ভের মালিক। এখন ভূগর্ভ থেকে ওই লোক কয়লা উত্তোলন করতেছে। এখন কয়লা যদি উত্তোলন করে এক সময় কি হবে, দেবে যাবে বা ধসে পড়বে নাকি। কিন্তু যতক্ষণ পর্যন্ত ধসে পড়া অ্যাকচুয়ালি শুরু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। ধরেন কয়লা 1 বছর উত্তোলন করতে দেবে যায় নাই, 2 বছর করতে যায় নাই, কিন্তু 3 বছরের মাথায় ধসে পড়া শুরু হয়েছে। ধসে পড়া শুরু হলেই আপনি মামলা করতে পারবেন। এমন না যে সম্পূর্ণ ধসে যাওয়ার পরে মামলা করবেন। মামলা কখন করবেন? শুরু হলেই পারবেন। এটাই হলো 23 ধারা, সরি 24 ধারা। এখন আপনি যদি বলেন যে স্যার তাইলে আমার ধসে পড়ার আগে আমার করণীয় কি আছে, আগের করণীয় 24 ধারা না, 24 ধারা হলো ক্ষতিপূরণ। তা আমার ধসে পড়ছে, আমি ক্ষতিপূরণ চাই। আর যদি এটা থামাতে চান যে ধসে যাতে না পড়ে, তাহলে কি মামলা করতে হবে? নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা, সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়ে এসেছি। তো এখানে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল এরকমই প্রশ্ন যে কয়লা উত্তোলন করতে করতে এত সালে কয়লা উত্তোলন শুরু হয়, এত সালে তার ভূমি ধস শুরু হয়, আর সম্পূর্ণ ভূমি ধসে পড়ছে এত সালে। এখন বাদী ক্ষতিপূরণের মামলা তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন থেকে? এটা কিন্তু যখন কয়লা উত্তোলন করছে তখন থেকে না, আবার যখন সম্পূর্ণ ধসে পড়ছে তখন থেকে না। কখন থেকে? যখন ধসে পড়া শুরু হয়েছে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কত ধারা? 24 ধারা। তাইলে আমার মনে রাখতে হবে, যদি বলে যে ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কখন থেকে শুরু হবে, কত ধারা? 24 ধারা। দেখেন তামাদি আইনের 24 ধারায় বলা হয়েছে বাস্তবিক পক্ষে কতিপয় সুনির্দিষ্ট ক্ষতি সাধিত না হওয়া পর্যন্ত, এই যে আন্ডারলাইন করেন, কতিপয় সুনির্দিষ্ট ক্ষতি সাধিত না হওয়া পর্যন্ত যে কার্য মকদ্দমা দায়েরের কোনো কারণ উদ্ভব করে না সেই কার্যের জন্য ক্ষতি সাধনের মকদ্দমার ক্ষেত্রে যখন গোল দিবেন ক্ষতি সাধিত হয় তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। সাধারণত কোনো অন্যায় সাধিত হওয়ার সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু হয়। এই নীতির একটি ব্যতিক্রম 24 ধারা আলোচনা করা হয়েছে। এই ধারার মূল কথা হলো অন্যায় সাধিত হওয়ার সময় গণনা শুরু হবে না, বরং বাদী যে সময় সুনির্দিষ্ট ক্ষতির সম্মুখীন হয় তখন থেকে গণনা শুরু হবে। এখন সুনির্দিষ্ট ক্ষতি মানে হলো যে পুরো ধসে পড়ার দরকার নাই, যখন থেকে তার ধসে পড়া শুরু হয়েছে তখন থেকে। একটা উদাহরণ পড়ি। একটি বাড়ির মালিক, সালে উক্ত বাড়ির ক্ষতি না করে বি ভূগর্ভ থেকে কয়লা খনন ও উত্তোলন করে। উক্ত বাড়ি 2020 সালে ধসে পড়ে। উক্ত বাড়ি ধসে পড়ার সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, অর্থাৎ কত সাল থেকে? 2020 সাল। প্রশ্নটা আর একটু কঠিন হতো যে কয়লা উত্তোলন করে 2000 সালে, ধসে পড়া শুরু হয়েছে 2010 সালে, আর সম্পূর্ণ ধসে পড়ছে 2020 সালে। কখন থেকে শুরু হবে তামাদি মেয়াদ? ধসে পড়ার সময় থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কত ধারা? 24 ধারা। বুঝছেন? 25 ধারা একটা কথা জাস্ট দেখেন, দলিলে উল্লেখিত সময় গণনা। 25 ধারা দলিলে উল্লেখিত সময়ের গণনা, কম্পিটিশন অফ টাইম মেনশনড ইন ইনস্ট্রুমেন্ট।
এই আইনের উদ্দেশ্য সাধনকল্পে যাবতীয় দলিল গোল দিবেন গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে প্রণীত বলে বিবেচিত হবে। কি ক্যালেন্ডার? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটার ব্যাখ্যা শুনেন। ধরেন এখন তো বাংলা তারিখ জাস্ট আমরা পালন করি পহেলা বৈশাখ, আর সারা বছর আর খোঁজ নাই। কিন্তু আগে এই জমিতে দলিল টলিলে লেখতো, দেখা গেলো ইংরেজি সালও নাই, লেখছে বাংলা সাল, যে অমুক তারিখে নিছে। এখন বাংলা সাল হোক, অ্যারাবিক সাল হোক, যাই হোক না কেন, কোর্টে যখন আপনি মামলা নিবেন তখন ওই সময়টা কোর্ট গণনা করবে কি কি ক্যালেন্ডার অনুসারে? গ্রেগরিয়ান। মানে আমাদের যে ইংরেজি যে ক্যালেন্ডার, এটাই হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দলিল উল্লেখিত সময় বা তামাদি মেয়াদ গণনা করা হবে কোন বর্ষপঞ্জি অনুসারে? গ্রেগরিয়ান। দণ্ডবিধি হলো ব্রিটিশ ক্যালেন্ডার, লিখে নেন, দণ্ডবিধি ব্রিটিশ ক্যালেন্ডার। দণ্ডবিধি হলো ব্রিটিশ ক্যালেন্ডার। এক নম্বর প্রশ্ন দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর কোন ধারায় দলিলে বর্ণিত সময়ের হিসাব বিধান করা হয়েছে? 26, 23, 24, কত কত? 25। তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার কত ধারা? 25। লেখা পুরাতন বইতে না থাকলে লিখে নেবেন, কি ক্যালেন্ডার? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আর দণ্ডবিধি হইলে ব্রিটিশ ক্যালেন্ডার। এখানে একটা উদাহরণ আছে সর্বশেষ সেলফ প্র্যাকটিসে, দেখেন। ক একটি জমির উপরিভাগের এবং খ ভূগর্ভের মালিক খ উপরিভাগের তাৎক্ষণিক কোনো ক্ষতি না করে ভূগর্ভ থেকে কয়লা খনন উত্তোলন করে, কিন্তু পরে জমিটির উপরিভাগ ধসে পড়ে। এই ক্ষেত্রে ক কর্তৃক ক্ষয়ের বিরুদ্ধে জমি ধসে পড়ার কারণে মামলা করলে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? ধসে পড়ার সময় থেকে। কত ধারা? 24 ধারা। আমাদের আর একটা বিরতি, তারপর 26, 27, 28, 29 এই 4টা ধারা পড়বো। দেখেন, সুখাধিকার দখল বলে মালিকানা সত্ত্ব অর্জন, অ্যাকুইজিশন অফ ওনারশিপ বাই পজেশন, সুখাধিকার সম্পর্কে আলোচনা করেছে 26 আর 27 ধারায়। যদিও এখানে অধ্যায়টা হলো 26 থেকে 28। এবং আমি আপনাদের বলছিলাম যে তামাদি আইনের সকল ধারার মধ্যে ওই 26 আর 28 ব্যতীত আর অন্যান্য সকল ধারা অধিকার প্রতিকারে বারিত করে, অধিকারকে না। কিন্তু 26 আর 28 অধিকারও বারিত করে, প্রতিকারও বারিত করে। আর 26 আর 28 হলো তত্ত্বগত টাইপের, মানে সাবস্ট্যান্টিভ নেচারের। তো সবার আগে আসি সুখাধিকার আসলে কি। দেখেন, সুখাধিকার ভাই শুনে রাখেন, 26 ধারায় বলতেছে সুখাধিকার হলো যে দীর্ঘদিন যাবত আপনি যদি কোনো অধিকার ভোগ করেন তখন একটা সময় এসে সেটা আপনার সুখাধিকারে পরিণত হয়। এখানে আপনি কোনো কিছুর মালিকানা দাবি করেন না, কিন্তু আপনি একজনের জমির উপর দিয়ে হাঁটেন, একজনের পুকুরে গোসল করেন, আপনার বাসার পাশ থেকে দেওয়াল নাই, হঠাৎ আলো বাতাস আসে আপনার জানালার মধ্যে দিয়ে। তো এরকম যদি বেসরকারি সম্পত্তিতে আপনি ভোগ করেন এক নাগাড়ে 20 বছর বাধাহীনভাবে, এই সময় আপনার বাধা দেওয়া হয় নাই, আর সরকারি সম্পত্তিতে ভোগ করেন এক নাগাড়ে 7 বছর নিরবিচ্ছিন্নভাবে, তখন এটা আপনার সুখাধিকারে পরিণত হয়। এবং পরবর্তীতে 20 বছর বেসরকারি সম্পত্তিতে 20 বছর হওয়ার পরে বা সরকারি সম্পত্তিতে 60 বছর হওয়ার পরে যদি কেউ আপনার বলে যে আপনি হাঁটতে পারবেন না, এই বাধা দেওয়ার 2 বছরের মধ্যে আপনি মামলা করতে পারবেন। কিসের মামলা? যে আমার হাঁটার অধিকার আছে। কেন? কারণ আমার এখানে কি অর্জিত হয়েছে? সুখাধিকার অর্জিত হয়েছে। তো সুখাধিকারের ক্ষেত্রে আপনি কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছুর মালিকানা দাবি করেন না, আপনি জাস্ট ওই অধিকারটা ভোগ করতে চাচ্ছেন। এবং এই সুখাধিকার ইতিবাচক হতে পারে, সুখাধিকার নেতিবাচক হতে পারে। কিভাবে আমি একটু বলি শুনেন। ধরেন আপনি আপনার প্রতিবেশীর জমির উপর দিয়ে 20 বছর হাঁটেন এবং ওই সময় সে আপনারে হাঁটার অনুমতি দিছে, যেহেতু বাধা দেয় নাই তার মানে কি আছে? অনুমতি আছে।
20 বছর হাঁটার পরে হঠাৎ একদিন সে বলতেছে যে তুমি আর এই জমির উপর দিয়ে হাঁটতে পারবা না। তো আপনার যদি 20 বছর হাঁটা হয়ে থাকে, যেদিন বাধা দিল তার কয় বছরের মধ্যে মামলা করবেন? 2 বছর, যে আমার এই জায়গায় হাঁটার অধিকার আছে, কেন আমি সর্বশেষ 20 বছর যাবত এই জায়গাতে হাঁটতেছি, এবং তামাদি আইনের 26 ধারায় আছে 20 বছর যাবত সুখাধিকার প্রয়োগ করলে, আমরা 20 বছর যাবত অধিকার ভোগ করলে সেটা সুখাধিকারে পরিণত হয়। এটাই কত? 26। এখন নেগেটিভ সুখাধিকার কি? আমি আমার জমির উপর দিয়ে 20 বছর যাবত কাউরে হাঁটতে দেই না, হঠাৎ করে একজন নতুন করে পথ বানাইছে, তো তার বিরুদ্ধেও আমি মামলা করতে পারবো যে যেহেতু 20 বছর যাবত এখান থেকে কেউ হাঁটা চলা করে না, সো তোমার এই জায়গাতে হাঁটার অধিকার নাই, কারণ আমার এই জায়গা কি অর্জিত হয়েছে? সুখাধিকার অর্জিত হয়েছে। বুঝতে পারছেন? তাহলে সুখাধিকার ইতিবাচক হতে পারে, সুখাধিকার কি নেতিবাচক হতে পারে। ঘোষণা ইতিবাচক হতে পারে, ওই যে 42 ধারা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের, ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা কি নেতিবাচক হতে পারে। সেম সুখাধিকারও ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। তাহলে সুখাধিকারের ক্ষেত্রে আপনার যে সময়, কত সময়? সরকারি সম্পত্তি হলে 60 বছর, আর বেসরকারি হলে 20 বছর। আর বাধা দেবে কয়দিনের? বাধা দেওয়ার কয়দিনের মধ্যে মামলা করতে হবে? 2 বছর। বুঝছেন? আরেকটা কথা হলো, আমরা পড়বো, বাট তার আগে একটু বোঝাচ্ছি যে সুখাধিকারে বাধা দিছে, বাধা দেওয়ার পরে আপনি 1 বছর যাবত মামলা করেন নাই, বাধা মেনে নিছেন, তাহলে আপনার অধিকার শেষ। একটু বোঝাই। ধরেন আপনারা বলছে যে তুমি এই রাস্তাতে হাঁটবা না, তারপরেও আপনি হাঁটতেছেন, মানে বাধা মানেন নাই। এই অবস্থায় আপনাকে মামলা করতে হবে কয় বছর? 2 বছর। আপনারে হাঁটতে নিষেধ করছেন, আপনি রাগ হয়েছেন যে কি কত বড় সাহস, আমার হাঁটতে নিষেধ করছে, ও রাস্তাতে হাঁটবই না। 1 বছর যাবত কি হাঁটেন নাই, 1 বছর বাধা মেনে নিছেন, তাইলে আপনার সুখাধিকার শেষ। বুঝতে পারছেন? কিন্তু বাধা দিছে, তারপরেও যদি হাঁটা অব্যাহত রাখতেন, তাহলে মামলা করতে হতো কয় বছরের মধ্যে? 2 বছর। কিন্তু বাধা যদি মেনে নেন, তাহলে 1 বছর পর অধিকার শেষ। তো 26 ধারায় অ্যাকচুয়ালি সুখাধিকার নিয়ে আলোচনা করছে। 26 ধারায় কি মালিকানা অর্জিত হয়? না। এবার একটু পড়ি আসেন। কিছু বললেন কেউ? সুখাধিকার হলো এমন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জমি বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করে। সুখাধিকার 2 ভাবে অর্জিত হতে পারে, যথা দীর্ঘকালীন ভোগ দখলজনিত অধিকার বা প্রেসক্রিপশনের মাধ্যমে, সুখাধিকার অর্জনের মাধ্যমে বাই ইজমেন্ট। প্রযোজ্যতা দেখেন, 26-1 প্রথম অংশে কোনো দালানে আলো বাতাসের প্রবেশ ও ব্যবহারের সুখাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। কোথায়? দালানে। অপরদিকে 26-1 দ্বিতীয় অংশে কোনো পথ, জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা অন্য যে কোনো সুখাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি জাস্ট সুখাধিকার মনে রাখলেই হবে। সুখাধিকারের শর্তসমূহ দেখেন, কোনো দালানে বা বাতাসের প্রবেশ ও ব্যবহারের সুখাধিকার অর্জন করতে সেখানে এমন আলো বা বাতাস কোনো ব্যক্তি কর্তৃক ব্যবহৃত বা উপভোগ করতে হবে, আন্ডারলাইন করেন, শান্তিপূর্ণভাবে, পিসেবলি। সুখাধিকার হিসেবে, অধিকার হিসেবে, অ্যাজ অফ রাইট, কোন প্রকার, আন্ডারলাইন করেন, বাধা বিপত্তি বা অব্যাহতভাবে 20 বছর যাবত। আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে কত? 60 বছর ভিভিআই। বেসরকারি হইলে 20 বছর, সরকারি হলে 60 বছর। এবং পরের কথা একই, বেসরকারি হলে 20, সরকারি হলে 60। এরপর একটু পড়ার প্রয়োজন নাই, জাস্ট এখানে আসেন। মকদ্দমা দায়ের করতে হবে সুখাধিকারের বাধা প্রদানের কত বছর? 2 বছরের মধ্যে। যেদিন বাধা দিছে তার কয় বছরের মধ্যে? 2 বছর। আর পড়লাম না এখানে। আর এখানে একটু স্টার দিয়ে লিখে নেন, যদি বাধা মেনে নেয়, 1 বছর যাবত বাধা মেনে নিলে সুখাধিকার বিনষ্ট হয়। 1 বছর যাবত বাধা মেনে নিলে সুখাধিকার বিনষ্ট হয়। এই জিনিস কেউ পড়ায় না, বইতেও নাই, বেয়ার একটা আছে শুধু। 1 বছর যাবত বাধা মেনে নিলে সুখাধিকার কি হয়? নষ্ট হয় বা বিনষ্ট হয়। হ্যাঁ, 1 বছর যাবত আপনারা বাধা দিছে, যদি আপনি বাধা মেনে নেন, তাহলে আপনার ওই 20 বছর বা 60 বছরের সুখাধিকার শেষ।
বুঝতে পেরেছেন? এখন একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, পরীক্ষায় প্রশ্ন আসলে 20 বছর যাবার হাঁটছেন, এই 20 বছরের মধ্যে কোনো সময় যদি তার অনুমতি নেন, তাহলে অনুমতি থেকে নতুন করে সময় কাউন্ট হয়েছে, আগের সময় বাদ। আমি উদাহরণ দিলে বুঝবেন। ফেরদৌস সর্দার একটা জমির উপর দিয়ে 20 বছর যাবত হাঁটে। এখন আমাদের তানভীর আলম খান হঠাৎ বলতেছে যে ফেরদৌস, আপনি এই জমির উপর দিয়ে আর হাঁটবেন না। ফেরদৌস গিয়ে সুখাধিকারে মামলা করে দিছে এবং আদালতে প্রমাণ করছে যে ইওর অনার, আমি 20 বছর যাবত হাঁটতেছি, সো আমার সুখাধিকার অর্জিত হয়েছে। তানভীর আলম খান বলতেছে যে ইওর অনার, 20 বছর যে হাঁটে এটাও আমি স্বীকার করতেছি, বাট 10 বছর আগে একবার হাঁটার জন্য আমার কাছ থেকে অনুমতি নিছিল। সে হাঁটে 20 বছর, কিন্তু তানভীরের কাছ থেকে অনুমতি নিছে কয় বছর আগে? 10 বছর। তাহলে ওই অনুমতি থেকে 10 বছর কাউন্ট হবে, আর অনুমতির আগের যে সময়, এই সময়টা কি বাদ। তাহলে ফেরদৌস অ্যাকচুয়ালি হাঁটছে কয় বছর? 10 বছর। সুখাধিকার অর্জিত হয়েছে? হয় নাই। বুঝেন নাই বোধহয়? এই 20 বছর বা 60 বছরের মধ্যে যদি আপনি হাঁটার জন্য অনুমতি নেন, তাহলে অনুমতির আগের সময় কি বাদ। বোঝা গেল? আর যদি বলেন যে স্যার, সুখাধিকারের ক্ষেত্রে কেন প্রতিকার এবং অধিকার দুইটাই নষ্ট হয়, তার একটা উদাহরণ দেই। 20 বছর যাবত হাঁটেন, সুখাধিকার অর্জিত হয়েছে, বাধা দিছে, বাধা দেওয়ার পরে 2 বছরের মধ্যে আপনি মামলা করেন নাই, এরপরে যদি আবার হাঁটা শুরু করেন, আপনার সুখাধিকার হবে না। এই জায়গায় প্রতিকারও নাই, অধিকারও নাই, মামলা করো নাই, তো সব শেষ। কিন্তু টাকার মামলার ক্ষেত্রে যে বকে আছে, মামলা করি নাই, ভবিষ্যতে যদি আবার আমার কাছ থেকে টাকা নিতে, জিনিসপত্র নিতে আসছে এবং টাকা দেয়, তাহলে ওই টাকাটা আগের দেনা বাবদ, পাওনা বাবদ লিখে রাখবো, আর নতুন করে আবার তার কাছে আবার আমি পাই। কিন্তু সুখাধিকারের ক্ষেত্রে অধিকারও নষ্ট হয়, প্রতিকারও নষ্ট হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই জায়গায় এত বিস্তারিত যে বড় বড় উদাহরণ পড়া লাগবে না, জেনে রাখা ভালোতে আসেন। আর আপনি বোঝার স্বার্থে একটু লিখে রাখতে পারেন যে অনুমতি নিলে নতুন করে সময় গণনা শুরু হবে। অনুমতি নিলে অনুমতির তারিখ থেকে নতুন করে সময় গণনা শুরু হবে। অনুমতি নিলে অনুমতির তারিখ থেকে নতুন করে সময় গণনা শুরু হবে। অনুমতি নিলে অনুমতির তারিখ থেকে নতুন করে সময় গণনা কি হবে? শুরু হবে। জেনে রাখা ভালো। দেখেন, সুখাধিকার ইতিবাচক মানে নেতিবাচক হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। সরকারি কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে এক নাগারে গোল্ডেন 60 বছর ভোগ করতে হবে। কত বছর? 60 বছর। আর সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে এক নাগারে কত বছর? 20 বছর ভোগ করতে হবে। সুখাধিকারের মামলায় 20 বছর বলতে মামলা দায়েরের তারিখের অব্যবহিত পূর্ববর্তী 2 বছর। এই ভাষাটা সবসময় জটিল। অব্যবহিত পূর্ববর্তী 2 বছর মানে হলো আপনার মামলা করা যাবে যখন আপনি 20 বছর হয়ে গেছে। 20 বছর হওয়ার 2 বছরের মধ্যে মামলা করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন উঠেছে, 20 বছর হাঁটলেই কি মামলা করব? না, যখন আমার বাধা দিবে তখন। আমি যদি 26 বছর হাঁটি, আমার মামলা করা লাগবে না। যখন আমার বাধা দিবে, বাধা দেওয়া কয় বছর? 2 বছর। বুঝেন কিনা? এখন অনেকের মাথায় এরকম আসতে পারে যে স্যার, আমি তো 20 বছর হাঁটছি, আমার বাধা টাধা দেয় নাই, আমি কি সুখাধিকারে মামলা করব? না, সুখাধিকার তো অলরেডি আমার অর্জিত এই আছে। যদি বাধা দেয় তখন যে মামলা করব, বাধা দেওয়ার কয় বছরের মধ্যে? 2 বছর। বুঝা গেল? আচ্ছা, সুখাধিকার সংক্রান্ত মোকদ্দমা দায়ের করা তামাদি মেয়াদ কত বছর? 2 বছর।
2 বছরের অধিক যে সময়টা অতিক্রম করে তখন যদি বাধা না দেয় তখন যুগাধিকার অর্জিত হইল। আর 25-26 বছরে যদি আচ্ছা, প্রশ্ন পরে পড়বো, আগে আপনাদের ওই যে পেজ দিছি ওই পেজে চলে আসেন। অনলাইনে প্রশ্ন নিচ্ছি, আগে আমরা এটা শেষ করি। আচ্ছা দেখেন, এখানে 26-27 ধারা আছে, একটু পড়ি। 26 ও 27 ধারা কি প্রকারে একজনের সম্পত্তির উপর অন্যজনের দীর্ঘদিন যাবৎ ভোগজনিত কারণে অধিকার জন্মে তার বিধান আছে 26 ও কত ধারায়? 27 ধারায়। 26 ধারাতে বলা আছে যদি কেহ তার কোনো গৃহে নিজ অধিকারে বিনা বাধায় শান্তিপূর্ণভাবে আলো বাতাস পাওয়ার অধিকার একাধিক্রমে 20 বছর ভোগ করে থাকে, তবে 20 বছর অতীতে তার এই অধিকার অপ্রতিরোধ্য ব্যবহারসিদ্ধ অধিকার রূপে কি হবে? গণ্য হবে। মাঝের লেখাটাকে সব একই, যেটা আমরা এখন একটু মনে রাখবো 27 ধারা আছে নিচে, দেখছেন ওই যে 1 নাম্বার পেজের নিচে 27 ধারাতে বলা আছে, পাইছেন? এর উপরে একটা কথা আছে, এইভাবে 20 বছর একাধিক্রমে ভোগজনিত কারণে অর্জিত অধিকারকে ব্যবহারসিদ্ধ অধিকার বলা হয়। ইংরেজি ভাষায় বলা হয় অ্যাকুইজিশন অফ রাইট টু ইজমেন্ট বা আন্ডারলাইন করবেন অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন। অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন মানে এটাকে বলে সত্ত্ব অর্জনকারী সুখাধিকার। 26 ধারায় আমার সত্ত্ব হারাচ্ছে না, 26 ধারায় আমি হাঁটার অধিকার পাচ্ছি, এই কারণে আমার বলে কি? অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন। অ্যাকুইজিটিভ মানে হলো অর্জন, অ্যাকুইজিটিভ অর্জনকারী, বুঝতে পারছেন? এখন 28 ধারায় কি আছে একটু বলি। 28 ধারা 26-এর উল্টা হলো 28। 28-এ হলো আমি একটা সম্পত্তির মালিক, আমারে বেদখল করছে, বেদখল হওয়ার পরে 12 বছর যাবত আমি কোনো মামলা করি নাই মালিক হিসেবে, তাহলে ওই জমিতে আমার মালিকানা শেষ, এবং ওই জমিতে যে ছিল তার কি তৈরি হয়েছে? মালিকানা তৈরি হয়েছে, এবং তার যে মালিকানা তৈরি হয়েছে এটার বলে বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজেশন, দখলই সত্য। আমি একটা জমির মালিক, আমারে বেদখল করেছে, বেদখল করার পরে 842 ধারার মামলার তামাদি মেয়াদ কত বছর? 12 বছর। 12 বছরের মধ্যে আমি কোনো মামলা করি নাই, তাহলে 12 বছর পরে গিয়ে যদি আমি মামলা করি, তামাদি আইনের কত ধারায় খারিজ করবে? 3 ধারায়। তামাদি আইনের কত ধারায়? 3 বছর। তামাদি মেয়াদ শেষে মামলা করলে 3 ধারায় খারিজ করে না, তাহলে আমার তো অধিকার শেষ। তাহলে ওই জায়গা সত্ত্ব অর্জন হয়েছে কার? যে দখলে আছে তার। এই কারণে যদি বলে যে বিরুদ্ধ দখল তামাদিনের কত ধারায় আছে? 28 ধারায়। যদি বলে এক্সটিংটিভ প্রেসক্রিপশন মানে সত্ত্ব বিলোপকারী সুখাধিকার, সেটা হলো কত? 28। আর অর্জনকারী বললে 26। 26-এ আমার হাঁটার অধিকার, পানি খাবার অধিকার, আলো বাতাসের অধিকার পাচ্ছি। আর 28-এ হলো আমি মালিক ছিলাম, বেদখল হয়েছি, মামলা করি নাই, আমার অধিকার কি? হারাইছে। আর আরেকজনের অধিকার তৈরি হচ্ছে, সেই দখলটা কি বলে? জবরদখল। আর যার মালিকানা তৈরি হচ্ছে তারে বলে হচ্ছে দখলই সত্য। এই হলো 26 আর 28। সো এটা এখন বললাম কেন? যদি বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন 26, যদি বলে এক্সটিংটিভ প্রেসক্রিপশন তাহলে কত? 28। এক্সটিংটিভ প্রেসক্রিপশন কথাটা আছে এই পাশে আছে, দেখেন আমি বলি দিই, ওই যে 2 নাম্বার পেজের মাঝামাঝিতে দেখেন, এই যে বলা আছে এই জন্যই 26 ধারার আইনকে বলা হয় অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, আর 28 ধারার আইনকে বলা হয় কি? এক্সটিংটিভ প্রেসক্রিপশন। এক্সটিংটিভ মানে হলো বিলোপকারী, আর অ্যাকুইজিটিভ মানে হলো অর্জনকারী। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে যে এক্সটিংটিভ প্রেসক্রিপশন কত ধারায়? 26। এক্সটিংটিভ 28, আর অ্যাকুইজিটিভ বললে 26। এখন আমরা 27 ধারাটা একটু পড়বো। 27 ধারা ডিবিআই। একটু কষ্ট হইলেও পড়েন,
এই জায়গা তো পড়া হয়ে যাচ্ছে, নাহলে বাসায় যায় তো একা একা পড়া লাগবে না। তাই 27 ধারার কথা হলো যে সুখাধিকারের মেয়াদ গণনার সময় যে সময় বাদ দিয়ে গণনা করতে হবে। বেসরকারি সম্পত্তিতে সুখাধিকার কত? 20 বছর। সরকারি সম্পত্তিতে কত? 60 বছর। এখন 27 ধারায় বলছে যে সুখাধিকারের এই 20 বছরের সময় হতে যদি ওই 20 বছর আপনি যে যে জায়গার সুখাধিকার দাবি করতেছেন ওই সম্পত্তির মালিক যদি কেউ জীবন সত্ত্বে হয় বা ইজারার মেয়াদ যদি 3 বছরের বেশি হয়, তাহলে ওই সময়টা সুখাধিকারের মেয়াদ গণনার ক্ষেত্রে কাউন্ট হবে না। এই একজন লিখছেন অনলাইনে পেজ দেন, অনলাইনে পেজ আগে দিয়ে দিছি, কয়েকবার দেব রেগুলার, কতদিন দিছি দেখেন, খুঁজে নেন। ওই গ্রুপের ইসে যান, মিডিয়ান ফাইলসে যান, ওই জায়গায় তামাদি আইনের পেজ দিয়ে দিছি। আর না হইলে পরে দেবানি, দেখেন আগে স্ক্রিনে দেখতে থাকেন। শুনেন, এই জায়গা বলতেছে যে জীবন সত্ত্বে যে মালিক থাকে অথবা ইজারার মেয়াদ যদি 3 বছর হয়, এই সময়টা সুখাধিকারের সময় থেকে বাদ যাবে। একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন, ঠান্ডা মাথায়। একটা উদাহরণ ধরেন, বিমল সাহেব একটা জমির মালিক। বিমল সাহেবরে মারবো না, থাক, দিনেশ রে মারি। দেখেন, দিনেশ আর প্রণেশ 2 ভাই, আর দিনেশের শুধু ওয়াইফ আছে। এখন দিনেশ জমির মালিক, দিনেশের জমির উপর দিয়ে সুশান্ত হাঁটে। দিনেশ বলছে যে হাট, বারবিটা সমস্যা নাই। 20 বছর যাবৎ সুশান্ত হাঁটছে, সরি 10 বছর যাবৎ হাঁটছে। 10 বছর পরে দিনেশ মারা গেছে। এখন হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে যদি হাজবেন্ড মারা যায় এবং ওয়াইফ যদি থাকে, বিধবা স্ত্রী সকল সম্পত্তি জীবন সত্ত্বে পায়। কি সত্ত্বে পায়? জীবন সত্ত্বে। দিনেশের ওয়াইফ ওই সম্পত্তির মালিক হয়েছে কি সত্ত্বে? জীবন সত্ত্বে। দিনেশের ওয়াইফও সুশান্তরে হাঁটতে দিছে, যে আমার হাজবেন্ড যেহেতু হাঁটতে দিছে আমি বাধা দেব না, হাঁটছে। 15 বছর পরে দিনেশের ওয়াইফও মারা গেছে। তাইলে বিধবা মারা গেলে, মানে বৌদি মারা গেছে, এখন দিনেশের একমাত্র ভাই আছে, ওই সম্পত্তির প্রকৃত মালিক হবে এখন দিনেশের ভাই প্রণেশ। বুঝতে পারছেন? তো সুশান্ত তাহলে হাঁটলো কতদিন? দিনেশের জীবনকালে 10 বছর, আর বৌদির জীবনকালে কত? 15 বছর। হাঁটছে কত বছর? 25 বছর। প্রণেশ মালিক হওয়ার পরে প্রণেশ সুশান্তরে বলতেছে মালিক হওয়ার 3 বছরের মধ্যে বলতে হবে। কয় বছর? 3 বছর। মানে যে এই যে বৌদি মারা যাওয়ার পরে যে মালিক হলো, ওর বাধাটা দিতে হবে 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে বলতেছে যে সুশান্ত বাবা, আমার দাদা বৌদি ভদ্রলোক ছিল, ওনারা হাঁটতে দিছে, আমি এত ভদ্রলোক না, আমি তোমারে হাঁটতে দেব না, তুমি আর এই জমির উপর দিয়ে হাইটো না, বাধা দিছে। এখন ভাই সুশান্ত তো মনে মনে ভাবতেছে সে হাঁটছে কয় বছর? 25 বছর। আর সুখাধিকার হতে লাগে কত বছর? 20 বছর। সুশান্ত কি মামলা করে দিছে সুখাধিকারের, যে ওনার আমি 20 বছর সুখাধিকার অর্জিত হতে লাগে, আমি হাঁটছি 25 বছর, আমার আরো 5 বছর বেশি আছে, সো আমার এই জায়গা দিয়ে হাঁটার মর্মে ডিক্রি দিতে গণ্য হয়। বুঝছেন? এখন প্রণেশ বলতেছে যে ওনার 25 বছর যে হাঁটছে সেটা আমি অস্বীকার করি না। 25 বছর কেন? ও হাঁটছে 27 বছর। কেন? কারণ ও তো আমি মালিক হওয়ার পরেও 2 বছর হাঁটছে। দাদার 10, বৌদির 15, আর আমার মালিকানার 2, ও হাঁটছে 27 বছর, তবুও ওর সুখাধিকার অর্জিত হয় নাই। কেন হয় নাই? কারণ তামাদি আইনে 27 ধারা দেখতে মর্জি হয়। 27 ধারায় মরছে, 27 ধারায় বলছে যদি কেউ সম্পত্তি জীবন সত্ত্বে ভোগ করে, ওই সময়টা সুখাধিকারের সময় থেকে বাদ যাবে। মানে যদিও 27 বছর হাঁটছে, কিন্তু এই 27 বছরের মধ্যে আমার বৌদি মালিক ছিল কয় বছর? 15 বছর। বৌদি কি সত্ত্বে মালিক ছিল? জীবন সত্ত্বে। তাহলে 27 থেকে বাদ যাবে কত? 15। তাহলে সুশান্ত হাঁটছে কয় বছর? 12 বছর। 12 বছরের সুখাধিকার হয়? হয় না। বুঝেন? তাহলে সুখাধিকারের সময় গণনার সময়
ওই সময়ে যদি কেউ কি সত্ত্বে মালিক থাকে, জীবন সত্ত্বে মালিক থাকে, সেই সময়টা কি যাবে? বাদ যাবে। বোঝা গেল কিনা? আর এখানে ভাবি উত্তরাধিকারী বলে, ভাবি উত্তরাধিকারী, ভাবি বা রিভার্সনার বলে, ভাবি উত্তরাধিকারী। ভাবি উত্তরাধিকারী হলো যে ওই বৌদি মারা যাওয়ার পরে যে উত্তরাধিকার। দীনেশ তো মারা গেছে, দীনেশের সম্পদের জীবন সত্ত্বে পাইছে কে? ওনার ওয়াইফ। কিন্তু এই সম্পত্তির প্রকৃত মালিক কে? দীনেশের ভাই। দীনেশের ভাই। তাহলে দীনেশের ভাই হলো এই ক্ষেত্রে রিভার্সনার বা ভাবি উত্তরাধিকারী। এখন ভাবির সম্পত্তি পাইছে বলে আবার ভাবেন না ভাবি উত্তরাধিকারী। ভাবি মানে হলো হবু, হবু মানে উনি মারা যাওয়ার পরে এই সম্পত্তি প্রকৃত মালিক আমি। এখন মারামারি ছাড়া আর একটা উদাহরণ দেই। কেউ মরে নাই, দীনেশ বেঁচে আছে। দীনেশ 10 বছর পর ওই জমি লিজ দিছিল, লিজ হয়েছে 15 বছর। 15 বছর পর দীনেশের কাছে আবার ওই জমি কি আসছে? ফেরত আসছে। এখন দীনেশ বলতেছে যে বাবা সুশান্ত, তুমি তো লিজের 15 বছরও হাঁটছো, আবার আমার 10 বছর হাঁটছো, আর তোমার হাঁটতে দেব না। সুশান্ত যে মামলা করছে যে ওনার আমি 25 বছর হাঁটছি, দীনেশ হাসে বলতেছে যে ওনার 25 বছর হাঁটলেও লিজ ছিল কয় বছর? 15 বছর। 15 বছর বাদ যাবে, তাহলে হাঁটছে কত? 10 বছর। বুঝছেন? তাহলে সুখাধিকারের মেয়াদ গণনার সময় কোন মেয়াদ বাদ যাবে? জীবন সত্ত্বে যতদিন ছিল সেটা, আর একটা কি? লিজ। এখন লিজের ক্ষেত্রে আবার কথা আছে, লিজের মেয়াদ হবে 3 বছরের বেশি। কত বছর? লিজ যদি 1 বছরের জন্য দেয়, 2 বছরের জন্য দেয়, তাহলে আবার বাদ যাবে না। বুঝা গেল? আর একটা প্যাচের কথা, অনেকের প্যাচ লাগতেছে, বাট সহজভাবে বললাম। এই যে লাস্টে যে বাধাটা দিছে, যে মালিক হইছে, ওই দীনেশের ভাই হোক বা দীনেশই হোক, লিজের পরে মালিক হয়েছিল তো দীনেশ, আর বৌদি মারা যাওয়ার পর মালিক হয়েছিল তোকে প্রণেশ। তারা ওই যে সুশান্তরে বাধাটা দিছে, বাধাটা দিতে হবে সে মালিক হওয়ার 3 বছরের মধ্যে। পরবর্তীতে যে মালিক হয়েছে তার কয় বছরের মধ্যে? 3 বছর। সে যদি বাধা 3 বছরের পরে গিয়ে দেয়, তাহলে 27 ধারার সুবিধা সে পাবে না। আবার বলি শুনেন, সুখাধিকারের সময় গণনার ক্ষেত্রে জীবন সত্ত্বে মালিকানার সময়টা কি যাবে? বাদ যাবে। অথবা লিজের মেয়াদ যদি 3 বছরের বেশি হয়, সেই সময়টা কি? বাদ যাবে। আর যিনি ওই বাধাটা দিবেন, বাধাটা দিবেন তার মালিক হওয়ার কত বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। আর যারে বাধা দিবে সে যদি সুখাধিকারের মামলা করে, সে করবে কয় বছরের মধ্যে? 2 বছর। সুখাধিকারের মামলা তো অলওয়েজ 2 বছর, বাধা দিলেই 2। এই উদাহরণ করি, বুঝবেন। দেখেন, এই জিনিস যদি বুঝেন তাহলে লিখিততে যাই আমার কষ্ট করা লাগবে না। লিখিত এই পড়া মানে লিখিততে এই জিনিস বোঝা, তখন যাই এটা কাজে লাগবে। সাতাশ ধারাতে বলা হয়েছে, ব্যবহারজনিত অধিকারের সহিত সংশ্লিষ্ট সম্পত্তির দখলদার যদি জীবন সত্ত্বে, বলতেন জীবন সত্ত্বে, অথবা 3 বছরের অধিককালের ইজারা সত্ত্বে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের এখানে কিছুই হারায় না, খালি টাকা ছাড়া। দেখেন আচ্ছা, জীবন সত্ত্বে অথবা 3 বছরের অধিককালের ইজারা সত্ত্বে দখলকার হয়। দেখছেন, জীবন সত্ত্বে বা ইজারার মেয়াদ কত বছর? 3 বছরের বেশি। তবে 26 ধারা অনুযায়ী মেয়াদ গণনার সময় জীবন সত্ত্বাধিকারী অথবা ইজারা সত্ত্বের অধিকারী যতদিন দখলকার ছিলেন সেই সময় কি যাবে? বাদ যাবে। এবং সম্পূর্ণ সত্ত্বের মালিক সংশ্লিষ্ট জমির দখল নেওয়ার পর গোল দিবেন 3 বছরের মধ্যে। ওই যে সে যখন সম্পূর্ণ সত্ত্বের মালিক, দখল নেওয়ার কয় বছর? 3 বছরের মধ্যে ব্যবহারজনিত অধিকারী বাধা প্রদান করিলে তাহার বিরুদ্ধে ব্যবহারজনিত অধিকারীর কোনো দাবি খাটিবে না। সো আমি এতক্ষণ ধরে আপনাদের যা পড়াইলাম এটার একটা উদাহরণ এখানে আছে। এই যে এই ধারার অর্থ পরিষ্কার করার জন্য একটি উদাহরণের প্রয়োজন বোধ করিতেছি। এই যে অংশটুকু আমি আপনাদের পড়াচ্ছি, এটা হলো শ্রী দীনেশ চন্দ্র দেবনাথের বই থেকে তোলা। উনি একজন সাবেক বিচারক ছিলেন এবং আপনাদের অনেক আইনের মৌলিক বই লিখে গেছেন। ওনার বইগুলো চিকন চিকন, চটি চটি, বাট এই বইগুলা খুবই তথ্যবহুলপূর্ণ এবং ওনার মৌলিক বই। এই ধরনের আইনের বই আমাদের বাংলাদেশে খুব কমই আছে। দেখেন, ধরা যাক বিমল তাহার প্রতিবেশী
অমলের বহির্বাটির চিহ্নিত একাংশ তার বাড়ি হইতে যাওয়ার পথ হিসেবে ব্যবহার করিয়া আসিতেছে। বিমল ব্যবহার করতেছে কার পথ? অমলের। অমল মারা গেছে, তাহার বিধবা স্ত্রী জীবন সত্ত্বে অমলের বাড়িতে অন্যান্য সম্পত্তিতে দখলকার। অমলের ভাবী উত্তরাধিকারী তাহার ভ্রাতাকে শ্যামল। এই অবস্থায় বিধবার মৃত্যুর পর বিমল এবং শ্যামলের মধ্যে পথ নিয়ে বিরোধ উপস্থিত হইল আর কি। দেখা গেল বিমল একাধিক্রমে 25 বছর হাঁটছে। কত বছর? 25 বছর। তন্মধ্যে 15 বছর বিধবা জীবন সত্ত্বে অধিকারী ছিলেন। বিধবার মৃত্যুর পর শ্যামল মালিক হইয়া 3 বছরের মধ্যে বাধা দিছে। কয় বছরের মধ্যে? 3 বছর। অবস্থা দিনে জীবন সত্যের 15 বছর সময় গণনা হতে কি যাবে? 5 যাবে। বিমলের পক্ষে অবশিষ্ট আছে কত? 10 বছর। সে তাহলে হাঁটছে কত বছর? 10 বছর। বিধবার মৃত্যুর পর শ্যামল জমিতে দখল নিয়া আবার শ্যামল বাধা দিবে কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে বিমলের পথাধিকারে বাধা দিয়েছে। অতএব বিমলের পথে দাবি আইনত কি হবে? অগ্রাহ্য হইবে। বুঝছেন? বিধবা না হয়ে যদি লিজ দিত তাহলে লিজের মেয়াদ কত বছরের বেশি? 3 বছরের বেশি। আর যে পরে যে মালিক হবে তার বাধা দিতে হবে কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। এই হলো কত ধারা? 27 ধারা। আচ্ছা, আমরা আজকে এ পর্যন্তই পড়বো। আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকেন, আগামীকাল আসেন। আর আমাদের যারা ফেসবুক গ্রুপে নাই তারা দয়া করে ফেসবুক গ্রুপে ঢুকে যান। সেটা হলো অনেক সময় দেখা গেল আমি আগামীকাল উদাহরণস্বরূপ বলতেছে পড়াবো না, তা আমার তো আপনাদের 50-60 জনে জনে ফোন করে জানানো তো সম্ভব না। তাই গ্রুপে দিলে ভালো হয়। আর তারপরে যদি কেউ আসার আগে শিওর হইতে চান অবশ্যই আশেপাশে যে জানে বা আমারে ফোন দিয়েন যে স্যার আজকে পড়া আছে কিনা। নর্মালি তো পড়া আছে, যদি ইমার্জেন্সি সিচুয়েশনে না পড়ায় আর সেই ক্ষেত্রে আর কি। তো আগামীকাল 5টায় পড়া, চলে আসবেন। যারা মডেল টেস্টে ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান, বকেয়া থাকলে পরিশোধ করেন। আর যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হন। টাকা পয়সা না থাকলে এদিক সেদিক করে আনেন, বাট ভর্তি হয়ে যান। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।